আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ যে তিনটি মডেল টেস্ট সেটি তোমরা দিয়েছো, এবং সেখানে তোমরা বাংলা ইংরেজির পাশাপাশি গ্রুপ সাবজেক্টের ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, হিসাব বিজ্ঞান এগুলোর উপর পরীক্ষা দিয়েছো। সো অলরেডি তোমরা ফিনান্স এবং হিসাব বিজ্ঞানের সমাধানটি পেয়ে গিয়েছো। আজকে আমরা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা বিষয়ের সমাধান দেখব। আমরা স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে যে তিনটে মডেল টেস্ট তোমাদেরকে নিয়েছিলাম, সেই তিনটি মডেল টেস্টের এমসিকিউ এবং রিটেন দুইটার সমাধানই আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে দেখব। এবং এই যে আমরা তিনটা করে মডেল টেস্ট দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ, এই ধরনের প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যে বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য রাজশাহী বলি, জগন্নাথ বলি, কিংবা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু এই আমাদের যে মডেল টেস্ট এটির অনুরূপী হবে বলে আমরা আশা করছি। সো আমাদের মডেল টেস্টটা এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই বানানো হয়েছে। এরপরে আমরা আবার আমাদের যখন অন্যান্য ইউনিভার্সিটি আসবে, তখন আমরা আমাদের যে রেগুলার কোর্স ছিল সিউনিট অনলাইন এক্সিলেন্ট কোর্স, সেখানে তোমরা যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু দেখতে পাবে যে সেখানে কিন্তু আমরা ওই স্পেসিফিক ইউনিভার্সিটি কেন্দ্রিকও আমরা আমাদের বিভিন্ন ক্লাস কিন্তু তোমাদেরকে নিব, যেগুলোকে আমরা বলি যে অনশর্ট ক্লাস। ওকে। সো আমরা আজকে টোটাল ম্যানেজমেন্ট, মার্কেটিং এই দুইটা সাবজেক্ট মিলিয়ে আমরা টোটাল আজকে তিনটি মডেল টেস্টে টোটাল 36, হ্যাঁ 36 2 অর্থাৎ 72টা এমসিকিউ দেখবো ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এই দুইটা সাবজেক্ট মিলায়ে। এবং পাশাপাশি আমরা হচ্ছে আহ 48টা রিটেন দেখবো এই দুইটি সাবজেক্টের। সো আশা করছি যে আমাদের এই যে মডেল টেস্টটা, এটার মাধ্যমে তোমরা একটা ধারণা পেতে যাচ্ছ যে আগামী 6 তারিখ তোমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রয়েছে সি ইউনিটের, সেই পরীক্ষার আসলে প্রশ্নগুলো কিভাবে আসতে যাচ্ছে এবং সেই পরীক্ষার প্রশ্নগুলোর মান কেমন হতে পারে। সো পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি যদি বলি, কিছু প্রশ্ন এমন থাকবে যেগুলো সবাই উত্তর করতে পারবে, খুবই নর্মাল টাইপের প্রশ্ন। কিছু প্রশ্ন থাকবে মাঝারি টাইপের, যারা একটু পড়াশোনা করছে তারা ওই টাইপের প্রশ্নগুলো উত্তর করতে পারবে। আর দু একটা প্রশ্ন থাকবে একদম হায়ার স্ট্যান্ডার্ড লেভেলের, যেগুলো আসলে এক্সট্রা অর্ডিনারি যারা পড়াশোনা করছে তারা হচ্ছে সেগুলো উত্তর দিতে পারবে। ওকে। সো আমরা 1-2 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করব। আমাদের যারা আহ ফেসবুকে আমাদের যারা দেখছো তারা হচ্ছে আহ চাইলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারো। ওকে। আমরা হচ্ছে হ্যাঁ, প্রথমে ম্যানেজমেন্ট দিয়ে শুরু করব আজকে। এরপরে আমরা ম্যানেজমেন্টের পরে আমাদের যে মার্কেটিং, অর্থাৎ তোমাদের যাদের মার্কেটিং নাই তারা তোমরা ম্যানেজমেন্ট পর্যন্ত ক্লাসটি কন্টিনিউ করবে। এরপরে হচ্ছে তোমরা আহ চাইলে চলে যেতে পারো। ওকে। আর যাদের মার্কেটিং আছে তারা তো মার্কেটিং এর সময় থাকবেই। ওকে। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমে আমি যেমনটি বলছিলাম, আমরা প্রথমে হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট পার্টটি রয়েছে সেই ম্যানেজমেন্টের পার্ট দিয়ে আমরা শুরু করব, এরপরে আমরা ধীরে ধীরে মার্কেটিং এর দিকে আগাবো। ওকে। আচ্ছা, এখন আহ মোটামুটি আমাদের যারা আসার কথা তারা চলে এসেছে। আমরা শুরু করি। তো প্রথমেই আমরা মডেল টেস্ট 1 ম্যানেজমেন্টের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে মডেল টেস্টগুলো আপনাদেরকে নেওয়া হয়েছিল, তার যে মডেল টেস্ট 1, সেই মডেল টেস্ট 1 এর সলিউশনটা আমরা দেখব। সো প্রথম প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের অন্তর্গত? আপনারা যারা আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত আছেন তারা চাইলে আমাদের এই যে প্রশ্নগুলোর উত্তর আমাদের সাথে সাথেই করতে পারেন।
নিজেকে যাচাই করে নিতে পারেন যে আসলে আপনাদের প্রস্তুতি ঠিক কতটুকু হয়েছে। আগামী 6 তারিখে আপনাদের যে পরীক্ষা রয়েছে সি ইউনিটের, সেই পরীক্ষার প্রস্তুতি ঠিক আপনারা কতটুকু নিতে পেরেছেন। ওকে, সো প্রথম প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ওকে, সো আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নর্মালি আমাদের যে ব্যবসায় পরিবেশ, এই ব্যবসায় পরিবেশ যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারের আন্ডারে কিন্তু আমরা এই প্রশ্নটি দেখে থাকি। এই প্রশ্নে আমাদের যে ব্যবসায়ের, অর্থাৎ যেগুলো আমরা বলি পরোক্ষ প্রভাব বিস্তারকারী বা যেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের হাতে নাই সামষ্টিক পরিবেশ, যে 6টি রয়েছে, অর্থাৎ প্রাকৃতিক, তারপরে সামাজিক, এরপরে অর্থনৈতিক, আইনগত, রাজনৈতিক এবং প্রযুক্তিগত, এই যে 6টি পরিবেশ রয়েছে, এই 6টি পরিবেশের মধ্য থেকে প্রশ্নটি এসেছে। এখন বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পরিবেশের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমরা যে 6টা পরিবেশের নাম বললাম এই 6টার মধ্য থেকে কোনটা হচ্ছে আইন শৃঙ্খলাকে অন্তর্ভুক্ত করে। এখন নর্মালি আমরা দুইটা জায়গায় কনফিউশন আমাদের ক্রিয়েট হয়, সেই দুইটা জায়গা হচ্ছে এই যে আইনগত এবং রাজনৈতিক। আমরা সবসময় মনে রাখবো আইনগত হচ্ছে সকল প্রকারের নীতি বা আইনগুলো হচ্ছে আইনগত পরিবেশের অন্তর্ভুক্ত। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের সার্বিক পরিস্থিতি, এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। ঠিক আছে, একটা দেশের আইন শৃঙ্খলা কেমন থাকবে এটা ডিপেন্ড করে ওই দেশের সরকারে কোন রাজনৈতিক দল রয়েছে। আমরা কিন্তু রিসেন্ট 2024 সালে যে আমাদের কোটা আন্দোলন থেকে শুরু হয়ে এরপরে সরকার পতনের যে আন্দোলন হলো, ওই সময় আমাদের দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থাটা ছিল, এইটা মূলত কিসের জন্য হয়েছিল? ওই যে রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তন এবং রাজনৈতিক একটা, আমরা বলতে পারি যে একটা উদ্ভট একটা সিচুয়েশন বা রাজনৈতিক যে পালা বদল, এটার কারণে হয়েছে। সো যার কারণে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বলবো রাজনৈতিক পরিবেশ। এছাড়া আমাদের বইয়ের মধ্যে কিন্তু লিস্ট আকারেও দেওয়া আছে, সেখান থেকে আমরা কিন্তু দেখে এটা উত্তর করতে পারি। ওকে, ঠিক আছে, আমাদের সাথে উত্তর করছে MD9D। ওকে, ঠিক আছে তোমার উত্তর। আচ্ছা, কোম্পানি নিবন্ধনের পরে প্রথম বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে হয় কত দিনের মধ্যে? অর্থাৎ আমরা একটা কোম্পানি সংগঠন দেওয়ার পরে কোম্পানি সংগঠনকে প্রতি বছর এজিএম করতে হয়। এজিএম মানে হচ্ছে যেখানে আসলে এজিএম এর ফুল মিনিং হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং। এই যে অ্যানুয়াল জেনারেল মিটিং, এটা মূলত আমাদের যে শেয়ার হোল্ডাররা আছে, কোম্পানির শেয়ার হোল্ডার এবং যারা পরিচালক বৃন্দ আছে, তারা সবাই মিলে একদিন বসে বসে এই বছরে, অর্থাৎ যে বছরটা পার হয়ে গেল, এই বছরে প্রতিষ্ঠানের অবস্থা কেমন এইটা নিজেদের মধ্যে ডিসকাস করে, প্লাস লভ্যাংশ বিতরণ হবে কিনা, পরবর্তীতে কোন কোন ইনভেস্টমেন্ট হাতে নেওয়া হবে, এই সকল বিষয় এই অ্যানুয়াল জেনারেল মিটিং এ করা হয়। এখন একটা কোম্পানি যখন গঠন করা হয়, তখন প্রথমবারের মতো অ্যানুয়াল জেনারেল মিটিং করতে একটু সময় লেগে যায়, যার কারণে এই সময়টা বর্ধিত করে 18 মাস, অর্থাৎ আমরা নর্মালি এক বছর শেষ হয় 12 মাসে, কিন্তু আরো 6 মাস এক্সট্রা দেওয়া হয় এই 6 মাসের মধ্যে, অর্থাৎ টোটাল 18 মাসের মধ্যে জন্য আমাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং আছে কোম্পানির, সেটা সম্পন্ন করতে হয়। তবে এই প্রথম সভা হয়ে যাওয়ার পরে এরপরে প্রতি বছর যে অ্যানুয়াল জেনারেল মিটিং হবে, সেইগুলোর মধ্যে ব্যবধান থাকবে হচ্ছে 15 মাসের। অর্থাৎ প্রথমবার আমরা কি করব, 18 মাসের মধ্যে অ্যানুয়াল জেনারেল মিটিং আয়োজন করতে হবে আমাদেরকে অবশ্যই। কিন্তু এরপর থেকে এরপর থেকে কখন, এরপর থেকে হচ্ছে আমাদের প্রতি 15 মাসের মধ্যে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিংটা আয়োজন করতে হবে। ওকে, আর যদি কোনো কারণে একটা প্রতিষ্ঠান এই 18 মাস বা 15 মাসের মধ্যে অ্যানুয়াল জেনারেল মিটিং তারা যদি আয়োজন করতে না পারে, সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, নিবন্ধক বরাবর বা হচ্ছে যারা কর্তৃপক্ষ আছে তাদের বরাবর আবেদন দিয়ে তারা আরো 90 দিনের সময় কিন্তু বাড়িয়ে নিতে পারে। ওকে, সো এটা আমরা দেখে ফেললাম। এখন পরের প্রশ্ন, ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের, ওকে ঠিক আছে, এখন বলছে ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে তোমরা যারা আমাদের সাথে আছো তারা হচ্ছে কমেন্টে অ্যান্সার করতে পারো।
এবং অ্যান্সারের মাধ্যমে তোমরা যাচাই করে দেখতে পারো যে তোমরা আসলে আগামী 6 তারিখে যে পরীক্ষাটা আছে তোমাদের, তার জন্য তোমরা কতটুকু প্রিপেয়ার্ড। ওকে, ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারি প্রতিষ্ঠানে সর্বোচ্চ কতজন অংশীদার থাকতে পারে? তো আমরা নর্মালি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সদস্য সংখ্যা জানি যে 2 থেকে 20 জন, কিন্তু প্রতিষ্ঠানটা যদি ব্যাংকিং অংশীদারি প্রতিষ্ঠান হয় তাহলে এই ক্ষেত্রে ব্যাংকের জন্য সদস্য সংখ্যা কমে আসে, সেটা আমরা জানি যে 2 থেকে 10 জন, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 10 জন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, আমরা 3 থেকে শেষ করে 4-এ চলে গেলাম। একজন ক্রেতা যখন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান থেকে অনলাইনে পণ্য ক্রয় করে তাকে কি বলে? অর্থাৎ আমি এজ এ ক্রেতা যদি অনলাইনে ধরো আমরা দারাজ থেকে পণ্য কিনলাম, এই যে দারাজ থেকে আমি যে পণ্যটা কিনলাম, এই পণ্য কেনার কে কি বলে? এটাকে বলা হয় অনলাইন শপিং। অনেকে শপিং কে মার্কেটিং এর সাথে গুলিয়ে ফেলে। মার্কেটিং কিন্তু আমরা যখন বাজারে যাই তখন বলি যে আমরা মার্কেটিং করতে যাচ্ছি, আসলে ওইটা মার্কেটিং না, ওইটা আমরা শপিং করতেই যাই। এখানে অনলাইন মার্কেটিং বলতে প্রতিষ্ঠান কর্তৃক তার যে পণ্য আছে এই পণ্য সম্পর্কে ক্রেতাকে জানানোর কাজকে আমরা বলছি অনলাইন মার্কেটিং। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে পণ্যটা তৈরি করছে বা পণ্যটা বিক্রি করছে, এইটা তার যে টার্গেটেড ভোক্তা বা কাস্টমার আছে তাদেরকে জানানোর প্রক্রিয়াকে আমরা বলছি অনলাইন মার্কেটিং। আর ভোক্তা বা কাস্টমার যখন কোনো প্রতিষ্ঠান থেকে অনলাইনে পণ্য কিনবে সেটাকে আমরা বলবো অনলাইন শপিং। ওকে, অনলাইন নিলাম কি, আমরা নর্মালি যে নিলামগুলো সামনাসামনি বসে হয় সেটা তো নর্মাল নিলাম, কিন্তু যে নিলামগুলো আসলে অনলাইনের মাধ্যমে করা হয় সেগুলোকে আমরা বলবো অনলাইন অনলাইন নিলাম। আর অনলাইন ক্রেতা গোষ্ঠী হচ্ছে যারা আসলে অনেক সময় দেখা যায় যে বৃহৎ পরিমাণে পণ্য ক্রয় করা লাগে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ক্রেতা আসলে সেটা কিনতে পারে না, বৃহৎ পরিমাণে ক্রয় করলে একটা ছাড় পাওয়া যায়, যার কারণে ক্রেতারা এক ও একসাথে একটা গোষ্ঠী তৈরি করে ওই বৃহৎ পরিমাণে পণ্য কিনে এবং সেখান থেকে একটা ছাড় পায়। ওকে, আমাদের 4 নম্বরের অ্যান্সার শেষ। ঠিক আছে, আহ আলিমুন আহমেদ বলছে বি। হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে। সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য কি? এখানে আমরা কনফিউজ না হয়, এখানে বলছে সমবায় সমিতি, এখানে কিন্তু রাষ্ট্রীয় ব্যবসায় বলে নাই। তো সমবায় সমিতিটা কি? সমবায় সমিতিটা হচ্ছে যেখানে আসলে আমরা যদি ব্যবসায় শুরু থেকে চিন্তা করি, প্রথমে এক মালিকানা, এক মালিকানার পরে কি অংশীদারি ব্যবসা, এক মালিকানায় মালিক একজন, অংশীদারি ব্যবসায় 2 থেকে 20 জন। এবার অংশীদারি ব্যবসায় মূলধনের স্বল্পতার কারণে আমরা দেখলাম যৌথ মূলধনী কোম্পানির আবির্ভাব ঘটেছে। যৌথ মূলধনী কোম্পানিতে সব ঠিক আছে, কিন্তু দেখা যায় অনেক সময় অনেক ধরনের ব্যক্তিবর্গ নিজেদের কল্যাণের জন্য, অর্থাৎ তারা নিজেদের একটা কল্যাণ সাধিত হবে এজন্য অনেক সময় এক ধরনের সংগঠন গড়ে তোলে, সেটাকে আমরা বলছি এই সমবায় সমিতি, যার প্রধান লক্ষ্য হচ্ছে পারস্পরিক কল্যাণ সাধন। ঠিক আছে, কল্যাণ সাধন। অর্থাৎ ধরেন আমি একজন কৃষক, এখন আমি আহ কি বলে আমার যে বীজতলা প্রস্তুত বা আমার যাবতীয় কাজের জন্য যে ম্যাটেরিয়ালস গুলো দরকার সেগুলো আমার পক্ষে খুব দূর থেকে কিনে নিয়ে আসা সম্ভব না। সেক্ষেত্রে আমরা উৎপাদক সমবায় সমিতি গড়ে তুললাম, তার মাধ্যমে আমরা একত্রিত হয়ে একে অন্যের উপকারের জন্য, বা একজন কৃষক হচ্ছে চাষ করতে পারছে না, টাকার অভাবে, তাকে একটা ঋণ প্রদানের জন্য ওই সমবায় সমিতি থেকে কিন্তু ঋণ দেওয়া হয়। তো এভাবে একে অন্যের সুবিধার জন্য যে সংগঠন গড়ে তোলা হয় সেটাকে আমরা বলি যে সমবায় সমিতি। এখন এই যে অপশনগুলোর মধ্যে সাম্য, সাম্য তো হচ্ছে সমবায় সমিতির প্রধান উদ্দেশ্য না, এখানে বলছে প্রধান উদ্দেশ্য। তো সাম্য, হ্যাঁ সমতা থাকবে কিন্তু এটা প্রধান উদ্দেশ্য না। মুনাফা অর্জন তো এর উদ্দেশ্য নাই। ঋণ গ্রহণের সুবিধা, হ্যাঁ এখান থেকে ঋণও নিতে পারে কিন্তু ওইটা প্রধান উদ্দেশ্য না। প্রধান উদ্দেশ্য আমরা বলছি যে পারস্পরিক কল্যাণ সাধন, এই জন্য রাইট অ্যান্সার হচ্ছে ডি। ওকে, আচ্ছা, আমরা তাহলে দেখি 5-এর উত্তর কে কে করছিল। হ্যাঁ, 5-এ ডি। হ্যাঁ, মহু 5-এ ডি হবে। ওকে, আচ্ছা, নিচের কোনটি প্রেষণা দানের আর্থিক উপায়, অনার্থিক উপায় নয়? অর্থাৎ অনার্থিক উপায় নয় মানে কি, আর্থিক উপায়। এখন দেখেন এইখানে যে অপশনগুলো রয়েছে
নিরাপত্তা। এখন নিরাপত্তার সাথে কি কোনোভাবে অর্থ জড়িত, বা প্রশিক্ষণ? অনেক সময় প্রশিক্ষণের সাথে আমরা ইনডিরেক্টলি বলতে পারি যে অর্থ জড়িত, কিন্তু অনেক সময় প্রশিক্ষণেও কিন্তু অর্থ থাকে না। কাজের প্রশংসা, এইগুলো দিতে কিন্তু ডিরেক্টলি অর্থের খরচ হয় না ডিরেক্টলি। দেখেন, নিরাপত্তা দিতে, এখন নিরাপত্তা দিতে একটা গার্ড বসাইতে হবে, সেক্ষেত্রে কিন্তু গার্ডকে একটা বেতন দিতে হয়। ওইটা ইনডিরেক্টলি অর্থ কিন্তু খরচ হচ্ছে, কিন্তু ডিরেক্টলি কিন্তু এটা বোঝাচ্ছে না। কিন্তু আপনি যখন একটা পুরস্কার দিতে যাবেন, এই পুরস্কারটা হচ্ছে অবশ্যই অর্থের সাথে রিলেটেড। নিরাপত্তার বিষয়টা হচ্ছে প্রতিষ্ঠানের বিল্ডিং ভালোভাবে একবার করে ফেললে নিরাপত্তার ইস্যুটা সলভ হয়ে যায়। সো এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় আসলে অনার্থিক, এইগুলোর ক্ষেত্রে অর্থ অতটা ম্যাটার করে না। কিন্তু এই যে পুরস্কার, পুরস্কার আমরা বলি বোনাস, ন্যায্য বেতন, এইগুলো হচ্ছে আমাদের আর্থিক উপায়। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে পুরস্কার। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, 6-এর ডি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা যারা অ্যান্সার করছো, আশা করি যে এভাবে তোমাদের যে 6 তারিখে পরীক্ষা আছে সেখানেও তোমরা অ্যান্সার করবে, এবং আশা করি তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে তোমরা পৌঁছাতে পারবে। ওকে, সো কোনটি স্থায়ী পরিকল্পনার আওতাভুক্ত? আমরা স্থায়ী পরিকল্পনার কিছু প্রকারভেদ দেখেছি। আগে বুঝি স্থায়ী পরিকল্পনা কি, যেটা একবার গ্রহণ করলে পরবর্তীতে আর চেঞ্জ হয় না, একবার গ্রহণ করলে পরিবর্তন হয় না। ওকে, পরিবর্তন হয় না, এটাকে আমরা বলছি স্থায়ী পরিকল্পনা। এখন স্থায়ী পরিকল্পনার মধ্যে আবার কিছু ভাগ ছিল, কি কি ছিল? প্রথমটা ছিল নীতি, এরপরে হচ্ছে পদ্ধতি, এরপরে কি ছিল? প্রক্রিয়া, তারপরে কি ছিল? কৌশল, পরে ছিল রীতি। এগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনার প্রকারভেদ। দেখেন তো, এইগুলোর মধ্য থেকে অপশনে কোনটা আছে? এই যে নীতি। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এইগুলা। ওকে, আর বাজেট হচ্ছে আমাদের ওই যে লক্ষ্যের মধ্যে যাবে, প্রজেক্ট বা প্রকল্প আমরা বলতে পারি, একার্থকের মধ্যে যাবে। ঠিক আছে, প্রোগ্রাম ওই যে একার্থকের মধ্যে যাইতে পারে। ঠিক আছে, সো স্থায়ী পরিকল্পনা ওই ধরনের পরিকল্পনা, যেমন নীতি একটা আমরা উদাহরণ যদি বলি, যেমন মেধার ভিত্তিতে পদোন্নতি। ঠিক আছে, মেধার ভিত্তিতে যদি পদোন্নতি দেওয়া হয়, সেটাকে আমরা বলছি নীতি। এই প্রতিষ্ঠান এই নীতিটা ফলো করে। কোন প্রতিষ্ঠান ফলো করে যে যে বেশি বড় বা যে যার চাকরির বয়স বেশি সে হচ্ছে পদোন্নতি পাবে দ্রুত। আর কোন প্রতিষ্ঠান মনে করে যে যার মেধা বেশি তার চাকরির বয়স কম থাকলেও সে পদোন্নতি পাবে। সো এই দুইটা যে এক একজন এক এক নীতি ফলো করে, এটা হচ্ছে একটা স্থায়ী পরিকল্পনা। কারণ প্রতিষ্ঠান এই যে জিনিসটা মেধার ভিত্তিতে পদোন্নতি, এটা কিন্তু 1 বছর নেয় না। তার প্রতিষ্ঠান যতদিন চলমান থাকবে তারা এই পদ্ধতিতেই তাদের যে পদোন্নতি সেটা তারা দিয়ে থাকবে। যদি কোনো একটা পরিবর্তিত পরিস্থিতির সম্মুখীন হয় সেই ক্ষেত্রে তারা চেঞ্জ করতে পারে, কিন্তু এটা রেয়ার কেস। ওকে, সো হ্যাঁ, আমাদের 7 শেষ হয়ে গেল। ওকে, এরপরে হচ্ছে, হ্যাঁ থ্যাংক ইউ ইয়াসিন শেখ, আলিমুন আহমেদ। ওকে, আচ্ছা, মহু, অংশীদারি ব্যবসায়ের ভিত্তি কি? সো আমরা নর্মালি জানি এক মালিকানা ব্যবসায় একজন মালিক নিয়ে গঠিত হয়। আর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কি হয়, বা কোম্পানি সংগঠনের ক্ষেত্রে কি হয়? কোম্পানি সংগঠনের ক্ষেত্রে আমরা দেখি যে এই ক্ষেত্রে একটা স্মারকলিপি থাকে, একটা স্মারকলিপি থাকে, আরেকটা হচ্ছে সংঘ স্মারক থাকে। ঠিক আছে, এই যে দুইটা, এটা হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় একদম মেইন যে বিষয়, অর্থাৎ গঠনতন্ত্র যেটা সেটা, আর হচ্ছে সংঘ স্মারক হচ্ছে অভ্যন্তরীণ কার্যক্রম কিভাবে চলবে সেটা। তো এই যে সংঘ স্মারক, এইটার মাধ্যমে আসলে প্রতিষ্ঠান কিভাবে চলবে, যৌথ মূলধনী কোম্পানির ভিতরের কাজগুলো কিভাবে হবে, সেটা এই সংঘ স্মারকে লেখা থাকে। এক মালিকানা ব্যবসা আসলে মালিক যেভাবে চিন্তা করে সেভাবে ব্যবসা পরিচালনা হয়। কিন্তু অংশীদারি ব্যবসায় দেখেন, মালিক আবার একজন না, আবার এই ক্ষেত্রে কোনো সংঘ স্মারকও নেই। এই ক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ীকে অবশ্যই একটা কি করতে হবে? চুক্তি করতে হবে। এই চুক্তির মাধ্যমে মূলত তারা যে 10 জন বা 20 জন, 2 থেকে যে 20 জন, এই সদস্যরা তাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড এটা পরিচালনা করবে, প্লাস মুনাফা হইলে ওই চুক্তি অনুযায়ী তারা বন্টন করবে। সো অংশীদারি ব্যবসার ভিত্তি হচ্ছে চুক্তি। কোনটি 6M এর আওতাভুক্ত না? 6M আপনাদেরকে অনেকবার পড়ানো হয়েছে যারা আমাদের ক্লাসে ছিলেন, অর্থাৎ আমাদের এক্সিলেন্ট অনলাইন কোর্সে ছিলেন। সো 6M কি? আমি খুব সুন্দর মতো বলেছিলাম, মেন, মেশিন,
একটা রিদমে আমরা বলেছিলাম ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। এই যে ছয়টা, এটাকে আমরা বলছি 6M। এর মধ্য থেকে এই যে মেন, এটা হচ্ছে মানবীয় উপকরণ, অর্থাৎ মানুষের সাথে রিলেটেড। এই বাকিগুলো হচ্ছে বস্তুগত উপকরণ। ওকে, বাকিগুলোকে আমরা কি বলবো? বস্তুগত উপকরণ। সো এর মধ্য থেকে কোনটা এই অপশনে নাই দেখেন? টাকা আছে, পদ্ধতি আছে, এই যে মেথড, উপকরণ ম্যাটেরিয়ালস আছে, তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ডি। ওকে, সো 6M এর আওতাভুক্ত নয় কোনটি? তিনটাই হচ্ছে আওতাভুক্ত, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। ওকে, আচ্ছা, আটের হ্যাঁ, ওকে, নয়। আচ্ছা, আমরা নয় আছি এখন, ঠিক আছে। ওকে, আচ্ছা, ব্যাংক কোন ধরনের বাধা দূর করে? আমরা হচ্ছে আমাদের যে আহ শিল্পের কাজ পড়েছে আমরা, অর্থাৎ আমাদের প্রথম চ্যাপ্টার ব্যবসায়ের, সেখানে আমরা দেখেছি যে মূলত ব্যবসায়ের ক্ষেত্রে একটা ব্যবসা বলতে তিনটা জিনিসকে বোঝায়: শিল্প, বাণিজ্য, এবং হচ্ছে আমরা বলতে পারি যে বাণিজ্য সহায়ক যে কার্যাবলীগুলো আছে, এছাড়াও প্রত্যক্ষ সেবাকেও আমরা ব্যবসার অন্তর্ভুক্ত করি। তো এই যে বাণিজ্য সহায়ক যে কার্যাবলীগুলো ছিল, অর্থাৎ বাণিজ্য মানে কি? ক্রয় বিক্রয়। এই ক্রয় বিক্রয়কে সহায়তা করার জন্য যে কার্যাবলীগুলো ছিল, সেগুলোর মধ্যে কি কি ছিল? ব্যাংক, তারপরে আমাদের বীমা, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এক একটা এক এক ধরনের বাধা দূর করে। যেমন আমরা যদি বলি ব্যাংক কোন ধরনের বাধা দূর করে, ব্যাংক আমাদেরকে অর্থ প্রদান করে। আমি অ্যাজ এ প্রতিষ্ঠান, আমার যখন অর্থের দরকার হবে, তখন আমি ব্যাংক থেকে ঋণ নিব। তো এটা আমাকে অর্থগত বাধা দূর করে। সেক্ষেত্রে আমরা যদি বলি বীমা, বীমা কি করে? ঝুঁকিগত বাধা দূর করে। অর্থাৎ আমি যদি প্রতিষ্ঠানের জন্য বীমা করি, তাহলে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, বীমা কোম্পানি আমাকে সেই ক্ষতিপূরণ দিবে। আহ গুদামজাতকরণের মাধ্যমে কি হয়? সময়গত উপযোগ সৃষ্টি হয় বা কালগত। এরপরে আমরা দেখি পরিবহনের মাধ্যমে কি হয়? পরিবহনের মাধ্যমে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে হচ্ছে প্রমিতকরণের মাধ্যমে আসলে আমাদের, প্রমিতকরণ এর মাধ্যমে আসলে আমাদের মানগত উপযোগ সৃষ্টি হয়, আমরা বলতে পারি। এভাবে হচ্ছে প্রত্যেকটা আমরা জানি। ওকে, সো এখানে হচ্ছে ব্যাংক হচ্ছে অর্থগত আহ বাধা দূর করে। প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কোনটিকে? অর্থাৎ একটা প্রশাসন মানে কি? কোন একটা এক্সিকিউটিভ বডি যারা হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে বা প্রতিষ্ঠানকে পরিচালনা করে, তারা হচ্ছে প্রশাসনের দায়িত্বে থাকে। ঠিক আছে, তো এই যে প্রশাসন, প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কোনটিকে? প্রশাসন কি করে? প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে। এখন এই প্রতিষ্ঠানকে কিভাবে নিয়ন্ত্রণ করে? তারা বিভিন্ন আদেশ দেয়, নিষেধ করে, তারপরে বিভিন্ন কাজ দেয়। সো আদেশ, নিষেধ, পরামর্শ, এগুলো কিসের অংশ? আদেশ, নিষেধ, পরামর্শ, এগুলো কিসের অংশ? এগুলো হচ্ছে আমাদের নির্দেশনার অংশ। অর্থাৎ নির্দেশনার মাধ্যমে কিন্তু আদেশ, নিষেধ, পরামর্শ এগুলো দেওয়া হয়, যার কারণে আমরা বলবো প্রশাসনের হৃৎপিণ্ড হচ্ছে নির্দেশনা। ওকে, ঠিক আছে। ওকে, 9 ওকে, আমরা 11-তে চলে গিয়েছি। ওকে, আচ্ছা, এরপরে 12 নম্বর সর্বশেষ মডেল টেস্টের, ব্যবস্থাপনার প্রথম এবং শেষ কাজ কোনটি? আমরা নর্মালি ব্যবস্থাপনার কাজকে আমরা 5 ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে পরিকল্পনা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে ক্লাসিফিকেশন, সেটা পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপরে কি? নেতৃত্ব আর নিয়ন্ত্রণ। নেতৃত্বের মধ্যে আবার আমাদের কয়েকটা পার্ট আছে। কি কি? নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, ঠিক আছে, এগুলো আমরা দেখি। তো শুরুটা হচ্ছে পরিকল্পনা দিয়ে, শেষটা হচ্ছে নিয়ন্ত্রণ দিয়ে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। ওকে, ওকে, সো আমরা এখন আমাদের যে এমসিকিউ সেটা শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের যে রিটেন পার্টটা আছে, রিটেন পার্টটা আমরা দেখব। ওকে, আজকে টোটাল আপনাদের 72টা এমসিকিউ প্র্যাকটিস করাবো স্যার। আমাদের যে 3টা মডেল টেস্ট হয়েছিল আপনাদের জন্য ফ্রি ছিল।
স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। সো তিনটা মডেল টেস্ট, প্রত্যেকটাতে হচ্ছে ম্যানেজমেন্টের জন্য 12টা করে ছিল, সো 3 12 36টা, মার্কেটিং এর জন্য আবার 3 12 36টা, 36 36 72টা এমসিকিউ। এবং এই যে তিনটা তিনটা করে মডেল টেস্ট নিয়েছি, ম্যানেজমেন্টের জন্য তিনটা মডেল টেস্টে টোটাল 24টা রিটেন, মার্কেটিং এর জন্য টোটাল 24টা রিটেন, সো 48টা রিটেন, 72টা এমসিকিউ এবং 48টা রিটেন আমরা সলভ করব। ওকে, সো এখন আমরা লিখিততে চলে যাই। লিখিতর মধ্যে সর্বপ্রথম প্রশ্ন আমাদের কি ছিল? সর্বপ্রথম প্রশ্ন ছিল, কোন গ্লোবাল কৌশলের মাধ্যমে একটি ফার্ম অন্য কোনো বিদেশি ফার্মকে ফি প্রদানের মাধ্যমে পণ্য বিনিময়ে পণ্য উৎপাদন এবং বিক্রয় করার অনুমতি প্রদান করে? অর্থাৎ কোনো একটা বাইরের কোনো প্রতিষ্ঠান তারা তাদের পণ্যটা বিক্রি করার জন্য তারা একটা ফি নিবে, যাতে আমরা এদেশে বসে তাদের পণ্যটা তৈরি করে বিক্রি করতে পারি। যেমন আমরা বলতে পারি কেএফসি। এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলি ফ্রাঞ্চাইজিং। এই ধরনের যে কৌশল, এটাকে আমরা বলি যে ফ্রাঞ্চাইজিং কৌশল। ওকে, পরের প্রশ্ন ছিল ডাম্পিং। ডাম্পিং কি? ডাম্পিং হলো কম দামে পণ্য বিক্রয় করে বিদেশি বাজার দখল করা। অর্থাৎ আমি ইন্টারন্যাশনাল মার্কেটে যখন আমার পণ্যটা বিক্রি করব, তখন আমি কম দামে পণ্যটা বিক্রি করব। তখন কি হবে? মার্কেটে আমার মতো যারা পণ্য, একই পণ্য যারা বিক্রি করতো, তারা আর কম দামে দিতে পারবে না, তারা মার্কেট থেকে হারাই যাবে। এর ফলে আমি হচ্ছে কি করব? মার্কেটে একটা একচেটিয়া প্রভাব সৃষ্টি করব। এই একচেটিয়া প্রভাব সৃষ্টি করার ফলে যখন আমার কম্পিটিটররা মার্কেট থেকে আউট হয়ে যাবে, অর্থাৎ তাদের পণ্য আর মার্কেটে পাওয়া যাবে না, তখন কি হবে? আমার পণ্যটাই মার্কেটে চলতেছে, আমি হুট করে তখন আবার কি করব? দাম বাড়ায় দিব। তো এইটা হচ্ছে একটা বিজনেসের একটা কৌশল। ঠিক আছে? বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যে সরাসরি সাহায্য প্রদান করে কোন প্রতিষ্ঠান? সেটা হচ্ছে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। এর ফুল ফর্ম হচ্ছে এটা। এই টিসিবি হচ্ছে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে সরাসরি সাহায্য করে। কোন একটা প্রতিষ্ঠান বা কোনো একটা ব্যক্তি যদি আমদানি বা রপ্তানি কাজ করতে চায়, তারা টিসিবি থেকে সাহায্য নিতে পারে। ওকে, সো ওকে, একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে কিভাবে অংশীদারি ব্যবসার বিলোপ হবে? অর্থাৎ আমার প্রতিষ্ঠানে দেখা গেল যে 7 জন অংশীদার আছে, তার মধ্যে থেকে 6 জনই কি হয়েছে? দেউলিয়া হয়ে আছে। এখন একজন বাকি আছে, তাহলে কি অংশীদার ব্যবসাটা আর টিকবে? কারণ একজন দিয়ে তো ব্যবসা হয় না, ন্যূনতম 2 জন লাগে। তো সেক্ষেত্রে আদালত কর্তৃক বাধ্যতামূলক কি করবে? বিলোপ সাধন হয়ে যাবে ওই অংশীদারি প্রতিষ্ঠানের। কোম্পানির জন্ম সনদ কোনটি? অর্থাৎ কোম্পানিটা আসলে জন্ম নেয় কিসের মাধ্যমে? জন্ম সনদ মানে কি? আমরা বলছি জন্ম নেয়। আর একটা কোম্পানি কখন জন্ম নেয়? যখন তার নিবন্ধন হয়। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবো, জন্ম সনদ হচ্ছে নিবন্ধন পত্র, কিন্তু যদি আমরা বলি যে গঠনতন্ত্র, একটা প্রতিষ্ঠানের, কোম্পানি প্রতিষ্ঠানের গঠনতন্ত্র কি, সেটা হবে হচ্ছে স্মারকলিপি। ওকে, আর যদি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রমের কথা বলি, অভ্যন্তরীণ কার্যক্রমের কথা বলি, সেটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। পরিমেল নিয়মাবলী বা সংঘস্মারক যেটাকে আমরা বলি, এটার মাধ্যমে মূলত আমাদের অভ্যন্তরীণ যে কাজগুলো আছে সেইগুলো হচ্ছে করা হয় এইটার মাধ্যমে। সেটা হচ্ছে কি? পরিমেল নিয়মাবলী। আর গঠনতন্ত্রের নামটা কি? আমরা গঠনতন্ত্র কোনটাকে বলি? গঠনতন্ত্র বলি মূলত আমরা এই যে স্মারকলিপিকে। ওকে, দ্বৈত অধীনতা মুক্ত নির্দেশ করে ব্যবস্থাপনার কোন নীতি? সো এটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। আদেশের ঐক্য নীতি কি বোঝায়? একজন কর্মীর বস থাকবে কয়জন? একজন। সে কর্মী 10 জন হোক, কিন্তু দেখো, এই কর্মীও কিন্তু এর কাছ থেকে আদেশ পাচ্ছে, এই কর্মীও এর কাছ থেকে, এই কর্মীও এর কাছ থেকে। এই কর্মীগুলোর কিন্তু উপরে একজনই বস আছে। এটা কোন নীতি নির্দেশ করে? সেটা হচ্ছে আদেশের ঐক্য নীতি, যে একজন ব্যক্তির আদেশদাতা হবে একজন। সো দ্বৈত অধীনতা মুক্ত ব্যবস্থাপনার কোন নীতি? সেটা হচ্ছে আদেশের ঐক্য নীতি। বঙ্গবাজারে আগুন লাগার কারণ উদ্ঘাটনে গঠিত সংগঠনটি কোন ধরনের সংগঠন? এটা হচ্ছে কমিটি সংগঠন। কারণ কি? কমিটি সংগঠন আমরা কেন বলছি কমিটি সংগঠন সংগঠন বলছি যে এই ধরনের সংগঠনগুলোতে একটা কোনো স্পেসিফিক ঘটনার জন্য গঠন করা হয়। ওই ঘটনা শেষ হয়ে গেলে বা ওই ইভেন্টটা শেষ হয়ে গেলে ওই কমিটির বিলুপ্তি ঘটে। সো বঙ্গবাজারে আগুন কেন লাগছে, এটা উদ্ঘাটনের জন্য যে সংগঠনটা করা হয়েছে সেটাকে বলা হয় কমিটি সংগঠন। এই কমিটিটা যখন তদন্ত রিপোর্ট পেশ করবে, তখন এই কমিটির কাজ কিন্তু শেষ, এই কমিটি ভেঙে যাবে। তো এইটা হচ্ছে কমিটি সংগঠন। মেধার ভিত্তিতে পদোন্নতি কোন ধরনের পরিকল্পনা? এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। আমরা একটু আগে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে দেখেছি যে স্থায়ী পরিকল্পনা কি, একবার নেওয়ার পরে পরবর্তীতে আর চেঞ্জ করা হয় না। ওর মধ্যে প্রকারভেদ গুলো দেখেছিলাম, তার মধ্য থেকে এই যে নীতির আন্ডারে কিন্তু আমরা এই
বলেছিলাম মেধার ভিত্তিতে পদোন্নতি। সো এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনার আন্ডারে নীতি। আপনারা চাইলে আরো স্পেসিফিকেশন দিতে চাইলে নীতি কথাটা লিখে দিতে পারেন, যে স্থায়ী পরিকল্পনার আন্ডারে যে নীতি, সেই নীতিটাই হচ্ছে এই যে মেধার ভিত্তিতে পদোন্নতি। ওকে, সো আমাদের সি ইউনিট মডেল টেস্টের লিখিত পার্টও শেষ। আমরা মডেল টেস্ট 1 এর আমরা এবার মডেল টেস্ট 2 তে চলে যাব। ওকে, সো হ্যাঁ, আমরা মডেল টেস্ট 2 তে চলে এসেছি। ব্যাংকিং অংশীদারি ফার্মের ন্যূনতম ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এই প্রশ্নটা এই ধরনের প্রশ্ন কিন্তু বারবারই আমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসে। সো এই প্রশ্নটা এবছর যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাবেন। সো ব্যাংকিং অংশীদারি ব্যবসার সর্বনিম্ন কত? 2। সর্বোচ্চ কত? আমি বলেছিলাম 10। নর্মাল অংশীদারি হইলে সেক্ষেত্রে 2 থেকে 20, কিন্তু যেহেতু ব্যাংকিং অংশীদারি সেক্ষেত্রে আমাদের কত হবে? সেক্ষেত্রে 2 থেকে 10। ওকে, আচ্ছা, এরপরে আপনারা যারা আছেন চাইলে অ্যান্সার করতে পারেন। দেখি কেউ অ্যান্সার করছে কিনা। হ্যাঁ, সানজিদা ইয়াসমিন 1 এর সি। ওকে, ঠিক আছে। নিম্নের কোনটি স্মারকলিপির ধারা নয়? অর্থাৎ স্মারকলিপির যে 6টা ধারা আছে, আমরা কি কি ধারা জানি? 6টি ধারার মধ্যে কি কি? নাম, উদ্দেশ্য, ঠিকানা, মূলধন, দায়, সম্মতি। এই যে ধারাগুলো আছে, এই ধারাগুলোর মধ্যে কোনটা কোনটা আছে? উদ্দেশ্য আছে, ঠিকানা আছে, পরিচালক নিয়োগ কিন্তু এর কোনো ধারা না। তাহলে অ্যান্সার হচ্ছে, যেহেতু 9 বলছে, তাই অ্যান্সার হচ্ছে এটা। ওকে, ওকে। 3 নম্বর, কোম্পানির সাথে তৃতীয় পক্ষের সম্পর্ক নির্দেশ করে কোনটি? এটা খুবই ট্রিকি একটা প্রশ্ন। কোম্পানির সাথে তৃতীয় পক্ষের সম্পর্ক নির্দেশ করা হচ্ছে স্মারকলিপি। কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ইটসেলফ একটা পক্ষ, তখন কিন্তু শেয়ার হোল্ডারকে তৃতীয় পক্ষ হিসেবে চিন্তা করা হয়, বা অন্যান্য পক্ষের সাথে যখন আমরা চুক্তি করি তখন কিন্তু এই স্মারকলিপিতে যেভাবে প্রতিষ্ঠানের নাম আছে সেই অনুযায়ী চুক্তি করা হয়। এই জন্য কোম্পানির সাথে তৃতীয় পক্ষের সম্পর্ক নির্দেশ করে কোনটি? সেটা হচ্ছে স্মারকলিপি, বা কোম্পানির যে মেইন গঠনতন্ত্র সেটা। ওকে, ঠিক আছে, মোহু 2 এর সি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 নম্বরে যদি আমরা যাই, 4 নম্বরে আমরা কি দেখছি? হ্যাঁ, ওকে। সমবায় সমিতির কোন সদস্যের শেয়ার ক্রয়ের সর্বোচ্চ ক্ষমতা কত? সেটা হচ্ছে 1.1/5, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের, অর্থাৎ ওই সমবায় সমিতির 20% টোটাল যে, সরি 20% না, টোটাল যে 100% বা টোটাল যে মূলধন আছে সেটাকে 5 ভাগ করলে তার 1 ভাগ পর্যন্ত সর্বোচ্চ নিতে পারবে। এটাকে আমরা বলতে পারি যে 20%। অর্থাৎ একটা সমবায় সমিতির সর্বোচ্চ 20% পর্যন্ত একজন ব্যক্তি গ্রহণ করতে পারবে। ওকে, কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবককে? এটা আমরা জানি এফ ডব্লিউ টেইলর। আর আমাদের হচ্ছে আহ ব্যবস্থাপনার জনককে আমরা বলি আধুনিক ব্যবস্থাপনা, বা ব্যবস্থাপনা, আমরা যদি বলি ব্যবস্থাপনার জনককে, সেটা হচ্ছে আমাদের হেনরি ফেও। ওকে, হেনরি ফেও। ওকে, পরের প্রশ্ন, গ্যাস সংগ্রহ কি ধরনের শিল্প? এখন এখানে যে শিল্পগুলো আছে আমরা যদি এক এক করে দেখি। বিশ্লেষণ শিল্প কি? বিশ্লেষণ শিল্প হচ্ছে আলাদা আলাদা করা। তার মানে কি, কোন একটা জিনিস আছে, যেমন আহ খনিজ পদার্থ থেকে তেল, কয়লা ইত্যাদি আলাদা করা, এটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। প্রজনন শিল্প কি? নির্ধারিত উদ্ভিদ বা প্রাণীর বংশ বিস্তারকরণ। সেবা শিল্প কি? কোন একটা সেবা প্রদান করা। আর সর্বশেষ কি আছে? উত্তোলন শিল্প। উত্তোলন শিল্প হচ্ছে ভূগর্ভ, ভূগর্ভ বা ভূগর্ভ থেকে হচ্ছে কোনো জিনিস উত্তোলন করা। তো গ্যাসটা কি ভূগর্ভ থেকে, মাটির নিচ থেকে আসে, বা বন থেকে কাঠ সংগ্রহ। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে নিষ্কাশন বা উত্তোলন শিল্প। ওকে, সো এটা গেল। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে? এটা একটা রিটেন টাইপের প্রশ্ন। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনককে? হ্যাঁ, এটা হচ্ছে রবার্ট ওয়েন। ওকে, দ্য অ্যান্সার হচ্ছে কি? রবার্ট ওয়েন। এরপরে 8 নম্বর, পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য? সো পার্ট আমরা নর্মালি কিসে ইউজ করি? পার্টের ফুল ফর্ম কি আপনারা কেউ কেউ জানেন? যদি জেনে থাকেন একটু, হ্যাঁ, পার্টের ফুল ফর্ম কি কেউ একজন যদি বলেন।
যে পার্টটা আমরা নর্মালি, আমি অ্যান্সারটা যদি বলি, অ্যান্সারটা হচ্ছে নিয়ন্ত্রণ। সো আপনারা যারা আছেন, কারা আছেন? হ্যাঁ, নাজিফা, ফারহানা, মহু, সঞ্জিদা, আপনারা যারা আছেন তারা আহ বলতে পারেন যে পার্টের ফুল ফর্ম কি। নর্মালি আমাদের কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমরা দেখি যে ফুল ফর্ম থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, সো হ্যাঁ, সাথে সি লিখছিলেন সঞ্জিদা ইয়াসমিন। ওকে, এখন একটু আর্টের অ্যান্সারটা বলেন যে আমি যেটা আপনাদেরকে প্রশ্ন করলাম পার্টের ফুল ফর্ম কি। পার্টের ফুল ফর্ম, আচ্ছা আপনারা যেহেতু লিখছেন না, আমি লিখে দিই। পার্টের ফুল ফর্ম হচ্ছে পারফরমেন্স ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। ওকে, আচ্ছা, এটা গেল। নিচের কোন ক্ষেত্রে পরামর্শমূলক, ও সো পার্টটা মূলত নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে আমরা কতটুকু পারফরমেন্স করলাম, আমাদের স্ট্যান্ডার্ড যে মানটা ছিল সেটার সাথে আমাদের মূল মূল যে কাজ সেটার আমরা তুলনা করলাম। নিচের কোন ক্ষেত্রে পরামর্শমূলক নির্দেশনার অসুবিধা পরিলক্ষিত হয়? এন্ড পরামর্শমূলক নির্দেশনাতে কি করা হয়? পরামর্শমূলক নির্দেশনাতে মূলত আমরা কর্মী যারা আছে তাদের থেকে পরামর্শ গ্রহণ করি, সকলের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করি। সো এই ক্ষেত্রে অসুবিধা কি হতে পারে? যেহেতু সবার কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে, সো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সিদ্ধান্ত গ্রহণে একটা বিলম্ব হবে। সবার পরামর্শ নিচ্ছি মানে কি, আমার যে আগামী লক্ষ্য সেটা সবার সামনে ডিসক্লোজ করতে হচ্ছে, এটাও নিচে যাবে। অবাধ্যতা, সেক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় গণতান্ত্রিক পদ্ধতিতে ছেড়ে দিলে অবাধ্য হয়ে যায় কর্মীরা, এটাও হইতে পারে। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে কি, সব কয়টি। অর্থাৎ এই সব কয়টি অসুবিধাই কিন্তু আমরা যদি পরামর্শমূলক নির্দেশনা গ্রহণ করি সেক্ষেত্রে কিন্তু সবগুলো অসুবিধাই আমাদের হতে পারে। অংশীদারি ব্যবসায়ে মুনাফা বন্টন করা হয় কি হিসেবে? এখানে অপশন দুইটা একই রকম চলে আসছে। সো অংশীদারি ব্যবসায়ের আমরা একটু দেখি আপনারা কি অ্যান্সার করছেন। ওকে, হ্যাঁ স্যার, প্রোগ্রাম হবে না। ও হ্যাঁ, প্রোগ্রাম হবে এটা, সরি পারফরমেন্স না, এটা হচ্ছে প্রোগ্রাম হবে। ওকে, হ্যাঁ প্রোগ্রাম হবে, প্রোগ্রাম ইভালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। ওকে, ওটা লিখতে লিখতে হয়ে গিয়েছে, আচ্ছা সরি তার জন্য। ওকে, এখন পরের প্রশ্ন। হ্যাঁ, অংশীদারি ব্যবসায় মুনাফা বন্টন করা হয় মূলত কি অনুযায়ী? আমরা বলছিলাম যে অংশীদারি ব্যবসা পরিচালনা হয় কি হিসেবে? চুক্তি হিসাবে, এই জন্য চুক্তি অনুযায়ী। ওকে, আচ্ছা, বর্তমানে বর্তমানের সাথে বর্তমানের সাথে ভবিষ্যতের সেতু বন্ধন রচনা করে কে? নির্দেশনা, প্রেষণা, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ। ঠিক আছে, আমরা এক্ষেত্রে দেখার চেষ্টা করি যে বর্তমানের সাথে ভবিষ্যতের সেতু বন্ধন করে কে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে কি করতে চাই এবং বর্তমানে কোথায় আছি এটার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে কে? পরিকল্পনা। যে ভবিষ্যতে আমরা কি করব এটা নির্ধারণ করা হচ্ছে পরিকল্পনা। ওকে, যেসব কোম্পানির দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ কি, পাবলিক লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি, এই যে পাবলিক লিমিটেড কোম্পানির আমরা অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনার জন্য কি ব্যবহার করি? আমরা বলছি যে পরিমেল নিয়মাবলী। এখন পরিমেল নিয়মাবলী, আর এই পরিমেল নিয়মাবলী মানে কি, অভ্যন্তরীণ কাজ কিভাবে পরিচালনা করে। এখন কোন একটা প্রতিষ্ঠান দেখা গেল নতুন, তারা পরিমেল নিয়মাবলী তৈরি করতে পারে নাই এখনো, সেক্ষেত্রে আমাদের যে কোম্পানির আইন এবং কোম্পানি আইন এবং নিবন্ধক তাদের মাধ্যমে অলরেডি এক ধরনের পরিমেল নিয়মাবলী তৈরি করা আছে। প্রতিষ্ঠান চাইলে সেই বিল্ড বা ডিফল্ট পরিমেল নিয়মাবলী ইউজ করতে পারে, সেটার নাম হচ্ছে তফসিল এক। ওকে, সো আমাদের এমসিকিউ গুলো দেখা শেষ হয়ে গেল। এখন আমরা আহ, আমাদের যে ঢাবি ইউনিট, সি ইউনিটের যে মডেল টেস্ট 2 সেটার রিটেনটা দেখব। এরপরে আমরা মডেল টেস্ট 3 সেটারও এমসিকিউ এবং রিটেন দেখব। এর মাধ্যমে আমাদের ম্যানেজমেন্টের শেষ হবে, এরপরে আমরা মার্কেটিংটা শুরু করব। ওকে, সো আপনারা একটু দেখেন, আমরা 1 মিনিটের একটা বিরতি নেই। ওকে, আপনারা একটু দেখতে থাকেন, আমরা 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি।
ঠিক আছে, আমরা আবার শুরু করছি। সো আমরা যে দ্বিতীয় মডেল টেস্টটা ছিল সেই দ্বিতীয় মডেল টেস্টের এখন রিটেনটা দেখব। তো আমরা কিন্তু তিনটা মডেল টেস্ট আপনাদের সকলের জন্য ফ্রি রেখেছিলাম। যারা হচ্ছে আমাদের পেজে দেখেছেন আপনারা যে এই তিনটা মডেল টেস্ট থেকেই কিন্তু আমরা প্রশ্নগুলো করেছি, এবং এই তিনটা মডেল টেস্ট কিন্তু আপনারা সকল যারা ভর্তি পরীক্ষার্থী আছেন তাদের জন্য আমাদের পেজে ফ্রি করে রাখা ছিল। আপনারা পরীক্ষা দিয়েছিলেন, সেটারই সলভ কিন্তু আমরা করাচ্ছি। তো ঠিক আছে, ওকে। সো প্রথম প্রশ্ন ছিল খনি থেকে কয়লা আহরণ কোন ধরনের শিল্প। তো আমরা একটু আগে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন দেখেছি। সো এমসিকিউ এর মধ্যে এটা হচ্ছে উত্তোলন বা নিষ্কাশন শিল্প। পরিবহন কোন ধরনের পণ্য বন্টনে স্থানগত বাধা দূর করা হয় কিসের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে। এটাও আমরা কিন্তু দেখেছি অন্য একটা এমসিকিউ পড়ার সময়। ব্যবসার আকার নির্ধারণ করে কোন পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ। এটা একটু ইম্পর্টেন্ট। অর্থাৎ আমার ঠিক কোন পরিমাণে দক্ষ জনসম্পদ আছে, দক্ষ জনসম্পদ আছে, তারপরে আমার প্রতিষ্ঠানে ঠিক কতটুকু সঞ্চয় আছে, এটার উপর ডিপেন্ড করে কি কিন্তু যে প্রতিষ্ঠানটা আসলে কত বড় হবে। ঠিক আছে, এটা এই জন্য হচ্ছে অর্থনৈতিক পরিবেশের, আমরা তো অর্থনৈতিক পরিবেশের বিভিন্ন উপাদান জানি, সঞ্চয়, বিনিয়োগ ইত্যাদি। ওকে, এইটা হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশ দ্বারা ব্যবসার আকার নির্ধারণ করে। একটি দেশ অন্য একটি দেশ থেকে যে পরিমাণ পণ্য অবশ্যই ক্রয় বা আমদানি করবে তাকে কি বলে, তাকে বলা হয় কোটা। অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান অন্য একটা প্রতিষ্ঠানকে কোটা দিয়ে দেয় যে তুমি আমার দেশ থেকে ঠিক এই পরিমাণ পণ্য আমদানি বা রপ্তানি করতে পারবে। ওকে, হোল্ডিং কোম্পানি কি, অন্য কোনো কোম্পানির 50%-এর বেশি মালিক বা ভোটদান অধিকারী কোম্পানিকে বলছি হোল্ডিং কোম্পানি। তাহলে আমি এজ এ কোম্পানি অন্য একটা কোম্পানির 50%-এর বেশি শেয়ার আমি হোল্ড করতেছি, সো আমি হচ্ছে হোল্ডিং কোম্পানি। আর আমি যে কোম্পানির 50%-এর বেশি শেয়ার হোল্ড করছি সেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, সাবসিডিয়ারি। ওকে, আচ্ছা। পদোন্নতি কোন ধরনের কর্মী সংস্থানের উৎস, সেটা হচ্ছে অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ কি কি আছে, পদোন্নতি, শ্রমিক কর্মীর রেফারেন্স, বা হচ্ছে আমরা বলতে পারি যে শ্রমিক সংঘের রেফারেন্স, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস। আর বাহ্যিক উৎস কি, বাহ্যিক উৎস কি, যেমন হচ্ছে বিজ্ঞাপন দিলাম, আমার একটা কর্মী প্রয়োজন, আমি হচ্ছে বিজ্ঞাপন দিলাম, আমি হচ্ছে প্রতিষ্ঠানের মধ্য থেকে পদোন্নতি দিলাম না, বাইরে থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানে কি করলাম, কর্মী নিয়ে আসলাম। কোন ধরনের নেতৃত্বে কর্মকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক। আর যে নেতৃত্বে কর্মীকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ কর্মী কাজ করতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে কর্মী কেন্দ্রিক। নিয়ন্ত্রণের পরবর্তী নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কোনটি, সেটা হচ্ছে পরিকল্পনা। নিয়ন্ত্রণের পরবর্তী ধাপ কোনটি, সেটা হচ্ছে পরিকল্পনা হবে। ওকে, অ্যান্সারটা ডাবল চলে আসছে। সো নিয়ন্ত্রণ শেষ, যেহেতু ব্যবস্থাপনা একটা চক্র, প্রথমে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, তারপরে কি নেতৃত্ব, নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ শেষ মানে কি পরবর্তীতে আবার পরিকল্পনা চলে আসবে। ওকে, এর মাধ্যমে আমাদের মডেল টেস্ট 2 এর রিটেন শেষ। মডেল টেস্ট 3 তে আমরা এখন যাচ্ছি। তো ব্যবসায় সংগঠন কোনটি, সবচেয়ে প্রাচীন সংগঠন হচ্ছে এক মালিকানা। এক মালিকানা পরে আসে যৌথ মূলধন, অংশীদারি। অংশীদারি পরে আছে যৌথ মূলধনী, তারপরে সমবায় সমিতি। এভাবে আস্তে আস্তে আমাদের ব্যবসায়ের যে উন্নতি সেটা হইতে থাকে। ওকে, সো দেখি তোমরা যারা আছো অ্যান্সার করতেছো আমাদের সাথে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, সো পরের প্রশ্ন যদি আমরা দেখি, কোম্পানি সংগঠনে মালিকদের দায় কেমন। কোম্পানি সংগঠনে মালিকদের দায় সবসময় কি সসীম, কিন্তু এক মালিকানা হইলে অসীম। ওকে, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি, উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে, রাষ্ট্রীয় ব্যবসা মূলত জনকল্যাণের জন্য গড়ে ওঠে। ওকে, রাষ্ট্রীয় ব্যবসার এগুলোতে বলার মতো কিছু নাই। এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব কে প্রবর্তন করে, সেটা হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। এই এক্স তত্ত্ব কি, এ বলে যে মানুষ করতে চায় না কাজ করতে চায় না, মানুষ মূলত অলস প্রকৃতির হয়। ওয়াই তত্ত্ব বলছে যে মানুষ
দায়িত্ব পেলে কাজ করতে চায়, কাজ করতে চায়। ওকে, তো এটা হচ্ছে দুইটা বিপরীতমুখী ধারণা। এই ধারণা দুইটা হচ্ছে কে দিয়েছে? ডগলাস ম্যাকগ্রেগর। ওকে, কোন ধরনের সংগঠনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়? শৃঙ্খলা মানে কি? একদম কমান্ড, পাই টু পাই হচ্ছে সবাই মেনে চলবে, একটা কমান্ড ওপর থেকে আসবে, সেই কমান্ড সবাই মেনে চলবে। আমরা নর্মালি আর্মিতে এটা দেখি। সো আর্মিদের যে সংগঠন সেটাকে আমরা বলি যে সরলরৈখিক সংগঠন, অর্থাৎ সবার উপরে যে তার থেকে যে সিদ্ধান্ত আসবে ধীরে ধীরে ওই সিদ্ধান্তই নিচে যাবে, এক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না। ওকে, ঠিক আছে। দুইয়ের এ, হ্যাঁ দুই, আচ্ছা ঠিক আছে, 2 3 4, আমরা 5, এরপরে 6 চলে এসেছি। ওকে, ওকে সাদিয়া খাতুন 5-এর এ। ওকে, হ্যাঁ 5-এর এ ছিল। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে সর্ট বিশ্লেষণ ব্যবস্থাপনার কোন কাজে প্রয়োজন? এখন সর্টের ফুল মিনিংটা আমাদেরকে আগে জানতে হবে। এস তে কি? স্ট্রেংথ, এস তে হচ্ছে স্ট্রেংথ, ডাব্লিউ তে কি? উইকনেস, ও তে কি? অপরচুনিটি, আর টি তে কি? থ্রেট। সো এই দুইটা হচ্ছে বাহ্যিক জিনিস, এই দুইটা হচ্ছে অভ্যন্তরীণ। ওকে, এই যে অভ্যন্তরীণ এবং যে বাহ্যিক এই যে বিষয়গুলো, অভ্যন্তরীণ শক্তি এবং দুর্বলতা, বাহ্যিক সুযোগ এবং বাহ্যিক যে হুমকি, এইগুলো একটা প্রতিষ্ঠান কখন বিবেচনায় নেয়? যখন সে তার প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা গ্রহণ করে। তো এটা পরিকল্পনার জন্য, অর্থাৎ আমি ভবিষ্যতে কি করব, এটা ডিপেন্ড করে আমার প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকি কি কি আছে। ওকে, নিচের কোনটি নিয়ন্ত্রণের পদ্ধতি হিসেবে বিবেচিত হয়? অভ্যন্তরীণ নিরীক্ষা, ব্রেক ইভেন বিন্দু বিশ্লেষণ, বিশেষ রিপোর্ট বিশ্লেষণ, এই সবগুলো আমরা কিন্তু দেখি। তো আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এগুলো কিন্তু সবগুলো আমাদের নিয়ন্ত্রণের চ্যাপ্টারের মধ্যে রয়েছে। ওকে, কেবল সুনামের বিনিময়ে, 6-এর বি অ্যান্সার দিয়েছিলেন, হ্যাঁ 6-এর বি যিনি অ্যান্সার দিয়েছিলেন। এখানে দেখেন সোয়াট অ্যানালাইসিস ব্যবস্থাপনার কোন কাজে প্রয়োজন হয়? মহু, আহ মুহু, আচ্ছা মুহু বা মহু যে কোনো কিছু। দেখেন নিয়ন্ত্রণ কিসের জন্য? নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় পার্ট, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে পার্ট, প্রোগ্রাম ইভালুয়েশন এবং রিভিউ করার জন্য। আর পরিকল্পনায় মূলত সোয়াটটা ব্যবহার হয়। সোয়াট মানে কি? আমার প্রতিষ্ঠানের শক্তি, বুদ্ধি, তারপরে আমার দুর্বলতা এবং অপরচুনিটি এবং হুমকি কি কি আছে এটা বিবেচনায় নিয়ে আমি আমার প্রতিষ্ঠানের জন্য ফিউচার পরিকল্পনা করব। সো এটা হচ্ছে পরিকল্পনা। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 7-এ চলে গিয়েছিলাম, 7 শেষ করছি। 8-এ, কেবল সুনামের, সুনামের বিনিময়ে ব্যবসা লাভের অংশ পায় কোন অংশীদার? অর্থাৎ সুনাম মানে কি? তার নাম ব্যবহার করতে দিচ্ছে প্রতিষ্ঠানকে, কিন্তু সে কোনো মূলধন দিচ্ছে না, মূলধন দিচ্ছে না। ওকে, এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের অংশীদারকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি নামমাত্র অংশীদার। তারা শুধু পরিমাত্র তাদের নাম ব্যবহারের সুযোগ দেয়। ওকে, হ্যাঁ রাইট অ্যান্সার, ঠিক আছে। 7-এর ডি, ওই সরি 8-এর ডি, ঠিক আছে। ওকে, 7-এর ডি। ওকে, পরিকল্পনার অভিপ্রেত ফলকে কি বলে? পরিকল্পনার অভিপ্রেত ফলকে বলা হয় লক্ষ্য। অর্থাৎ আমরা পরিকল্পনা করি কিসের জন্য? কোন একটা লক্ষ্যের জন্য। লক্ষ্যটা কি? 20% বিক্রয় বৃদ্ধি করব। তো এই 20% বিক্রয় বৃদ্ধির জন্য কি কি পরিকল্পনা গ্রহণ করব? যেমন হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানের কর্মীদেরকে আরো দক্ষ করলাম, দক্ষ করব, তারপরে আমরা পারফরমেন্স আরো ভালো করার জন্য আমাদের মেশিনগুলো ঠিকঠাক করব। এগুলো হচ্ছে পরিকল্পনা। আর লক্ষ্য কি? আমি আলটিমেটলি আমরা বিক্রয়টা বৃদ্ধি করব। এটা হচ্ছে পরিকল্পনা সেই অভিপ্রেত ফল। ওকে, হ্যাঁ আপনার অ্যান্সার দিয়েছেন। ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্যবস্থাপনায় শ্রমিক কর্মীদের কাজের প্রতি উদ্দীপনা সৃষ্টি করা হয় মূলত কিসের মাধ্যমে? প্রেষণার মাধ্যমে, নিয়ন্ত্রণের মাধ্যমে। তাদের কার্যক্রমকে পর্যবেক্ষণ করা হয়, তারা ঠিকমতো কাজ করছে কিনা, নির্দেশনার মাধ্যমে তাদেরকে নির্দেশ দেওয়া হয়, পরিকল্পনার মাধ্যমে মূলত কি কি কাজ করব সেটা দেখা হয়। সো প্রেষণার মাধ্যমে মূলত উদ্দীপনা সৃষ্টি করা হয়। ওকে, আচ্ছা, 11 নম্বর, দুটি এজিএম এর মাঝে পার্থক্য কত মাস হবে? এটা আমি প্রথমে যখন এমসিকিউ পড়ে গেছি তখন বলেছি, প্রথম এজিএমটা 18 মাসের মধ্যে করতে হবে এবং তারপরে দুইটা এজিএম এর মধ্যে পার্থক্য থাকবে 15 মাস। এবং এক্ষেত্রে
এজিএম করার 21 দিন আগে সবাইকে নোটিশ দিতে হবে। এজিএম এর 21 দিন আগে কি করতে হবে? নোটিশ দিতে হবে। ওকে, আচ্ছা। নিম্নের কোনটি বিক্রয় প্রসারের আওতাভুক্ত? এটা হচ্ছে মেলা বা প্রদর্শনী, এটা ওই যে শেষের দিকে চ্যাপ্টারের মধ্যে আপনারা পাবেন। ওকে, সো এটা নিয়ে আকাশ বিজ্ঞাপন, সংবাদপত্র, টেলিভিশন, বাকিগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আমাদের বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন এক জিনিস, বিক্রয় প্রসার আরেক জিনিস। ওকে, ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি শেষ করলাম। আমরা এখন হচ্ছে লিখিত দেখার মাধ্যমে ম্যানেজমেন্ট মডেল টেস্ট 3 এর যে লিখিত, সেই লিখিত পার্টটা দেখার মাধ্যমে আমরা মূলত ম্যানেজমেন্টের পার্টটা শেষ করব। এরপরে আমরা মার্কেটিংটা শুরু করব। ওকে, আচ্ছা। সো চুক্তিতে কিছু উল্লেখ না থাকলে অংশীদাররা কি হারে মুনাফা পায়? যেহেতু চুক্তি করে নাই, যেহেতু তাহলে সকল অংশীদারই সমান, এটা বিবেচিত হবে। নাবালক সাবালক হওয়ার কতদিনের মধ্যে পূর্ণাঙ্গ অংশীদার হিসেবে স্বীকৃতি পাবে? সেক্ষেত্রে নাবালক যদি সাবালক হয় এবং প্রতিষ্ঠানে যদি থাকতে চায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই 6 মাস বা 180 দিনের মধ্যে, 180 দিন পার হয়ে গেলেই সে পূর্ণাঙ্গ অংশীদার হিসেবে প্রতিষ্ঠানে নিয়োজিত হবে। যৌথ মূলধনের গঠনতন্ত্র কোনটি? এটা আমি আগে পড়িয়েছি, যে জন্ম নিবন্ধন হচ্ছে কি? নিবন্ধন পত্র। জন্ম সনদ হচ্ছে নিবন্ধন পত্র, আর গঠনতন্ত্র হচ্ছে স্মারকলিপি, বা এটার আরো নাম আছে, এটার নাম হচ্ছে পরিমেল বন্ধ। ঠিক আছে, ওকে। কোম্পানির স্মারকলিপিতে, হ্যাঁ, কোম্পানির স্মারকলিপিতে পরিবর্তিত নতুন মূলধনের পরিমাণ উল্লেখ করে কতদিনের মধ্যে নিবন্ধককে জানাতে হয়? আমাদের নিবন্ধককে অবশ্যই, আমাদের যদি আমরা মূলধনের পরিমাণে কোনো চেঞ্জ নিয়ে আসি, সেটা আমাদের অবশ্যই প্রথমে একটা, আমরা সবার প্রথমে একটা কি করি? মূলধন নিয়ে ক্লাস শুরু করি, ঠিক আছে? সো এই যে মূলধন নিয়ে আমাদের যে ব্যবসা শুরু করি, সরি, এই ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে মূলধনটা সবার আগে লিখি, সেটা পরবর্তীতে আমরা কি করি? চেঞ্জ করতে পারি। সেই চেঞ্জ করে আমাদেরকে অবশ্যই 15 দিনের মধ্যে জানাইতে হবে। এরপরে হচ্ছে সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ন্যূনতম এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? 6, এবং সর্বোচ্চ 12 জন হইতে পারবে। এক্ষেত্রে হচ্ছে 3-এর গুণিতক হবে, 3-এর গুণিতক হবে। ওকে, এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন নীতির ক্ষেত্রে কর্তৃক প্রবাহ বা কর্তৃত্ব প্রবাহ হবে? এটা কর্তৃত্ব প্রবাহ নির্দেশ করে কোনটা? সেটা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। জোড়াময় শিকলের নীতিতে কি বলা হয়? প্রতিষ্ঠানের সকল বিভাগ উপবিভাগ একে অন্যের সাথে সংযুক্ত, এবং কর্তৃত্ব রেখা অর্থাৎ নির্দেশনা উপর থেকে আসবে, সেটাই সকলে মানবে। এইটা হচ্ছে জোড়াময় শিকলের নীতি। ওকে, আচ্ছা। সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? পরিকল্পনা বাস্তবায়নের সৃষ্ট সমাধানের জন্য সর্বোত্তম বিকল্প পদ্ধতি নির্ধারণ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। ওকে, কোন ধরনের সংগঠনের 2 ধরনের ব্যবস্থাপক থাকে? সেটা কি? ম্যাট্রিক্স সংগঠন। আমরা একটা দেখি কার্যিক ব্যবস্থাপক, একটা হচ্ছে প্রজেক্ট ব্যবস্থাপক। কার্যিক ব্যবস্থাপক কি? যে যে কাজে পারদর্শী সেই সেই কাজের ব্যবস্থাপক। প্রজেক্ট ব্যবস্থাপক মানে কি? কোনো একটা পণ্য খারাপ করতেছে, সেই পণ্যের জন্য নতুন করে একটা ব্যবস্থাপক নিয়োগ দেয়া, যে তুমি এই পণ্যটা দেখাশোনা করো। তো এই ম্যাট্রিক্স সংগঠনে মূলত কার্যিক ব্যবস্থাপক এবং প্রজেক্ট ব্যবস্থাপক, এই 2 ধরনের ব্যবস্থাপক থাকে। ওকে, আচ্ছা। সো আমরা এরই মাধ্যমে আমাদের ম্যানেজমেন্টের যে 3টা মডেল ছিল, সেই 3টা মডেলের সমাধান আমরা দেখে ফেললাম। 3টা মডেলের 3×12 = 36টা এমসিকিউ আমরা দেখেছি, এবং আমরা 3×8 = 24টা রিটেন দেখেছি। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা আছে, আপনারা এখান থেকে কমন পাইতে পারেন, বা এই মানের প্রশ্ন হবে। ঠিক আছে, সো আপনাদের আগামীর পরীক্ষাগুলো ভালো হোক, সেই শুভকামনা জানাই। যারা মার্কেটিং সমাধান দেখবেন তারা তো আছেন, এবং যাদের মার্কেটিং নাই, অর্থাৎ যারা ফিনান্স দেখাবেন, তাহলে তারা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট পার্ট শেষ। আমরা এখন মার্কেটিং এ যাব। সো তারা চাইলে, okay, তারা চাইলে হচ্ছে এখন লিভ করতে পারেন, কারণ আমরা এখন হচ্ছে মার্কেটিং এর পার্টটা দেখবো। ওকে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ম্যানেজমেন্টের 3টা যে মডেল ছিল, সেই 3টা মডেলের সবকিছু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা 26 ইউনিটের মডেল টেস্ট মার্কেটিং একটা দেখবো। ওকে, সো শুরুটা করি। ওকে, সো
গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ম্যানেজমেন্ট মার্কেটিং এ এই জিনিসটা সেম, উৎপাদনের চ্যাপ্টারে এটা আছে। গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সেটা হচ্ছে সময়গত। স্থানগত উপযোগ সৃষ্টি করে পরিবহন, এটা আমরা আগে দেখিয়েছি। সত্যগত উপযোগ সৃষ্টি করে কি? ক্রয় বিক্রয়। রূপগত উপযোগ সৃষ্টি করে কি? শিল্প। ওকে, আচ্ছা। বা উৎপাদন আমরা বলতে পারি, রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্প বা উৎপাদন। ওকে, আচ্ছা। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি? সো আমরা কিন্তু ভোক্তা বাজার বিভক্তিকরণের চারটা ভিত্তি দেখি। একটা হচ্ছে কি? ভৌগোলিক। চারটা ভিত্তি দেখি আমরা। So, ভৌগোলিক, এরপরে কি? জনসংখ্যা, এরপরে কি? মনস্তাত্ত্বিক, সর্বশেষ কি? আচরণিক। তো এর মধ্য থেকে ভৌগোলিক মানে কি? বিভিন্ন ভৌগোলিক এলাকা, যেমন ঢাকা, যশোর, খুলনা। ঠিক আছে। জনসংখ্যার মধ্যে কি কি আছে? বা জনমিতিক, এটাকে আমরা বলতে পারি জনমিতিক। আমাদের কি আছে? বয়স, লিঙ্গ, আয়, এগুলা। মনস্তাত্ত্বিকের মধ্যে কি? সে আসলে মনস্তাত্ত্বিকের মধ্যে আমরা দেখতে পারি সামাজিক শ্রেণী। ঠিক আছে, সামাজিক শ্রেণী। আর আচরণিক কি? ক্রেতার মনোভাব, এরকম। তো এর মধ্যে থেকে কোনটা আছে? এই যে আয়। তাহলে আয়টা হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি। প্রযুক্তি, শক্তি বা ফরমাইশ, এগুলো হচ্ছে আমরা বলতে পারি যে শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি। ঠিক আছে। ওকে, যেহেতু বলছে ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি, তাই অ্যান্সার হচ্ছে এ। ওকে, ঠিক আছে। নিচের কোন ধরনের পণ্য ক্রয়ে পূর্ব পরিকল্পনার প্রয়োজন হয় না? আহ, যেমন আইসক্রিম, চকলেট, বাচ্চাদের জন্য বেলুন। এগুলো দেখা মাত্রই মানুষ আগে থেকে কোনো পরিকল্পনা গ্রহণ করে না। এগুলো যখন দেখে তখন কেনার আগ্রহ প্রকাশ করে। এগুলোকে আমরা বলি লোভনীয় পণ্য। বিশিষ্ট পণ্য কি? যেগুলো হচ্ছে ব্র্যান্ড ভ্যালু আছে। শপিং পণ্য কি? দেখে শুনে ক্রয় করে। আবশ্যিক কি? যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয়। নিত্য প্রয়োজনীয়। ওকে, এটা। পণ্যের জীবনচক্রের কোন স্তরে স্থায়িত্বকাল অধিক হয়? আমরা যদি জীবনচক্রটা একটু দেখি, আহ প্রথমে সূচনা, প্রবৃদ্ধি, আহ তারপরে হচ্ছে আমাদের কি? সরি, প্রথমে হচ্ছে উন্নয়ন, ধারণা উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। সো এই এটা হচ্ছে ধারণা উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা, পতন। এখানে দুইটা গ্রাফ আসবে। একটা হচ্ছে কিসের আসবে? একটা আসবে আমাদের বিক্রয়ের। সো বিক্রয় নর্মালি শুরু হয় কোথা থেকে? বিক্রয় শুরু হয় মূলত এই যে সূচনা স্তর থেকে আমাদের বিক্রি শুরু হয়। আর আমাদের মুনাফা নর্মালি হচ্ছে নেগেটিভে থাকে। ঠিক আছে, নর্মালি নেগেটিভে থাকে এবং হচ্ছে এভাবে আমাদের মুনাফাটা বাড়ে। ওকে, ওকে। সো এই দেখেন, বিক্রয় এবং মুনাফা দুইটাই সর্বোচ্চ হয় কোথায়? বিক্রয় এবং মুনাফা দুইটাই সর্বোচ্চ হয় হচ্ছে পূর্ণটা স্তরে। এটা হচ্ছে আমাদের বিক্রয়ের কার্ভ, এটা হচ্ছে আমাদের মুনাফার কার্ভ। ঠিক আছে। তো যদি বলে বিক্রয় এবং মুনাফা সর্বোচ্চ হয় কোন স্তরে, সেটা হচ্ছে পূর্ণতা স্তরে। এবং পূর্ণতা স্তরের যে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা দেখেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বাকিগুলোর থেকে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে পূর্ণতা উত্তর হবে। ওকে, আচ্ছা। বিজ্ঞাপন কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা? এটা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা। কারণ আপনি যখন টেলিভিশনে বিজ্ঞাপন দিবেন, আপনার বিজ্ঞাপনটা ক্রেতারা দেখছে, কিন্তু তাদের মনোভাব কিন্তু আপনি আর জানতে পারছেন না। কিন্তু এটা যদি ব্যক্তিক বিক্রয় হইতো, ব্যক্তিক বিক্রয় হইতো, তাহলে দেখেন, ব্যক্তিক বিক্রয় কি কি করা হয়? ক্রেতার কাছে যাওয়া হয়। দেখেন তো, ক্রেতার কাছে কি আপনার পণ্য সম্পর্কে বলছেন, আবার ক্রেতার মনোভাবও কিন্তু আপনি বুঝতে পারছেন। তো সেটা ছিল আবার কি? দ্বিমুখী। ওকে, একটি কোম্পানির একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা, মোট স্থায়ী ব্যয় 6 লাখ টাকা, মোট বিক্রয়ের পরিমাণ 1 লাখ একক, প্রতিষ্ঠানটির একক প্রতি উৎপাদন ব্যয় কত?
সো তাহলে আমাদের পরিবর্তনশীল কত ছিল, একক প্রতি 20 টাকা। টোটাল বিক্রি কত ছিল, 1 লাখ। তাহলে টোটাল পরিবর্তনশীল কত, 1 লাখ ইন্টু 20, 20 লাখ। স্থায়ী ব্যয় কত ছিল, 6 লাখ। টোটাল ব্যয় কত, মোট ব্যয় কত, 26 লাখ। এটাকে ভাগ করব কি দিয়ে, মোট বিক্রয় কত, 1 লাখ। তাহলে কত অ্যান্সার, কত, 26 একক প্রতি আমাদের 26 টাকা হচ্ছে উৎপাদন ব্যয়। ওকে। হ্যাঁ, আপনারা যারা অ্যান্সার করছেন, সাদিয়া ইয়াসমিন, মহু, হ্যাঁ আপনাদের উত্তরগুলো মোটামুটি ঠিকই হচ্ছে, দু একটা ভুল করতেছেন, ওটা কোনো ব্যাপার না, এখান থেকে দেখে যান। উৎপাদনের উৎপাদিত উপাদানকে কি বলে, এটাকে বলছে মূলধন। কেন মূলধন বলছে, মূলধনটা হচ্ছে, দেখেন, মূলধনটা কিন্তু আমরা নিঃশেষ করি না, মূলধনটা কি করি, ব্যবসায় খাটাই, পরবর্তীতে ওখান থেকে আমরা আরো বেনিফিট যাতে পেতে পারি। ঠিক আছে, এই জন্য এই মূলধনটাকে বলছি উৎপাদনের উৎপাদিত উপাদান। এটা ভবিষ্যতের জন্য আমরা আহ ভবিষ্যতে আমরা এই মূলধনের মাধ্যমে আরো বেশি কি করতে পারি, আমাদের যে ব্যবসায়ের যে উন্নতি সেটা সাধন করতে পারি, প্লাস ব্যবসার কিন্তু প্রবৃদ্ধি করতে পারি। এই জন্য মূলধনকে আমরা বলি যে উৎপাদনের উৎপাদিত উপাদান। নিচের কোন কাজটি উৎপাদন বহির্ভূত, তো মান নিয়ন্ত্রণ করা হয় উৎপাদনে, নকশা করা হয়, মজুদ নিয়ন্ত্রণ করা হয়, কিন্তু পণ্য বিপণন হচ্ছে বিপণনের কাজ, অর্থাৎ আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা সেটার কাজ। ফার্স্ট পেপারে আমরা সবসময় উৎপাদন নিয়ে কাজ করি, সেকেন্ড পেপারে আমরা বিপণন নিয়ে কাজ করি। তো বিপণন কিন্তু আমাদের উৎপাদনের কাজের মধ্যে আসবে না, যেহেতু বলছে বহির্ভূত। ওকে, আচ্ছা। এরপরে মাঝারি উৎপাদন শিল্পের সর্বনিম্ন মূলধন কত। ওকে, আমরা যে শিল্পনীতি পড়েছিলাম না, 2016 সালের শিল্পনীতি, এই যে 2016 সালের যে শিল্পনীতি, হ্যাঁ, এই 2016 সালের শিল্পনীতি অনুযায়ী আমরা কিন্তু আমাদের যে ব্যবসা সংগঠনগুলো আছে সেগুলোকে ক্ষুদ্র, এরপরে মাঝারি, এরপরে বৃহদায়তন, এই তিনটা ভাগে ভাগ করি। এই যে তিনটা ভাগে আমরা ভাগ করি, এই তিনটা ভাগের মধ্য থেকে আবার কিন্তু দুইটা ক্লাসিফিকেশন করি, একটা কি উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে কেমন, আর একটা হচ্ছে সেবা শিল্পের ক্ষেত্রে কেমন। এই দুইটা ভাগে আমরা ভাগ করি আমাদের যে তিনটা পার্ট ছিল, অর্থাৎ ক্ষুদ্র, ক্ষুদ্র, এরপরে হচ্ছে আমাদের মাঝারি, এবং সর্বশেষ হচ্ছে বৃহৎ। এই তিনটা কিন্তু আমরা ভাগ করি। এখন এই তিনটা যে আমরা ভাগ করছি, এটার যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা কি ছিল, ভূমি এবং ভূমি ব্যতি রেখে স্থায়ী সম্পদের প্রতিস্থাপন মূল্য কত, ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে কি বলি, 75 লাখ থেকে আমাদের কি 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 করতে বলি, আমরা 75 লাখ থেকে আমাদের 10 কোটি, এরকম সামথিং। ওকে, সেবা শিল্পের ক্ষেত্রে আমরা দেখি, তো এই ক্ষেত্রে আমাদের মাঝারি শিল্পের ক্ষেত্রে কি বলছে, মাঝারি শিল্পের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা কিন্তু টোটাল আমরা দেখি শুরু হয় কত থেকে, শুরু হয় 15 কোটি থেকে। 15 কোটি, যেহেতু মাঝারি শিল্পের কি বলছে, উৎপাদনকারী শিল্প, অর্থাৎ মাঝারি, সেবা শিল্প কিন্তু বলে নাই, অর্থাৎ চার্টের এই পাশেরটা। 15 কোটি থেকে শুরু হবে, শেষ হবে 50 কোটিতে গিয়ে। অর্থাৎ এই যে মাঝারি শিল্প আছে, মাঝারি শিল্পের কিন্তু সর্বনিম্ন মূলধনের পরিমাণ হচ্ছে 15 কোটি, সর্বোচ্চ হচ্ছে 50 কোটি। আর বৃহদায়তন যদি হয়, বৃহদায়তনের ক্ষেত্রে কিন্তু 50 কোটির অধিক। তাহলে আমাদের ক্ষুদ্র শিল্পে কি হবে, 75 লাখ থেকে 15 কোটি হবে। ঠিক আছে, এই যে আমাদের যে ভাগগুলো, অর্থাৎ 75 লাখ থেকে 15 কোটি, 15 কোটি থেকে 30 কোটি, 15 কোটি থেকে 50 কোটি, এবং 50 কোটির বেশি, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে উৎপাদনের পার্ট। ঠিক সেম ভাবে কিন্তু আমাদের সেবারও পার্ট আছে। তো এই সংজ্ঞাগুলোর ভিত্তিতে আমরা বলতে পারি যে মাঝারি উৎপাদন শিল্পে সর্বনিম্ন মূলধন হচ্ছে 15 কোটি টাকা। আর যদি বলতো সর্বোচ্চ মূলধন কত, তাহলে 50 কোটি টাকা। ঠিক আছে, ওকে। নিচের কোনটিতে সংযোজিত মূল্য ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে। নিচের কোনটিতে সংযোজিত মূল্য ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। আর্থিক উৎপাদনশীলতাতে আমাদের সংজ্ঞাটা কি, হ্যাঁ আপনারা 9 এর সি, হ্যাঁ, সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। ওকে, সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। সো সংযোজিত মূল্য কি, আমার কাঁচামালের সাথে ঠিক কত পরিমাণ আমি
এক্সট্রা অ্যাড করে বিক্রি করছি। কাঁচামাল থেকে বিক্রয়ের মূল্যের পার্থক্যটা হচ্ছে সংযোজিত মূল্য। রূপান্তর মূল্যটা কি? রূপান্তর মূল্যটা হচ্ছে কাঁচামাল বাদে আমি আর 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 যে যে খরচগুলো করেছি সেইগুলা। সো এই সংযোজিত মূল্যটা ব্যবহার ব্যবহার হচ্ছে আমাদের আর্থিক উৎপাদনশীলতাতে। ওকে, কি পরিমাণ উৎপাদন করলে গড় ব্যয় সর্বনিম্ন হয় সেটা হচ্ছে কাম্য মাত্রা। আমরা যদি চিত্রটা দেখি, এই পর্যন্ত করতে করতে আসছি, এটা হচ্ছে আমাদের মিতব্যয়ী উৎপাদন মাত্রা। মিতব্যয়ী উৎপাদন মাত্রাতে কি হয়, আমি যত, এটা হচ্ছে আমাদের ব্যয়ের সাইড, এটা হচ্ছে উৎপাদনের সাইড। দেখেন তো, আমি যত উৎপাদনের পরিমাণ এখান থেকে বাড়াতে থাকবো তত আমার ব্যয় কি হবে, কমবে। এখান থেকে এখানে চলে আসছে। এটা যদি 10 টাকা হয়, এটা 5 টাকা। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু সর্বনিম্ন ব্যয় হচ্ছে 5 টাকা। এটাকে আমরা বলছি কাম্য উৎপাদন মাত্রা। কিন্তু এই কাম্য মাত্রা পরে আবার যদি আবার আমি আরো উৎপাদনের পরিমাণ বাড়াতে থাকি, তখন কিন্তু আবার আবার ব্যয় বেড়ে যাবে। এটা হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। ঠিক আছে? সো কাম্য মাত্রা, মিতব্যয়ী এবং অমিতব্যয়ী। ওকে, উৎপাদন মাত্রা কি? উৎপাদন মাত্রা হচ্ছে উৎপাদিত পণ্যের পরিমাণ। ওকে, তো আমরা এখন ডিটেইলে চলে যাব। ক্রেতা ভ্যালু কি? ক্রেতা ভ্যালু হচ্ছে পণ্য বা, হ্যাঁ, ওকে, ক্রেতা ভ্যালু কি? পণ্য বা সেবা থেকে প্রাপ্ত সুবিধা এবং ওই সুবিধা প্রাপ্তির জন্য ব্যয়িত অর্থের পার্থক্য, অর্থাৎ সুবিধা মাইনাস ব্যয়, এটা হচ্ছে ক্রেতা ভ্যালু। ওকে, ঠিক আছে। অনেক ক্রেতা ভুল করে বিক্রয়ের জন্য পরিবেশনকৃত নির্দিষ্ট পণ্যের সুবিধা এবং ক্রেতা অভিজ্ঞতার তুলনায় ওইসব পণ্যের প্রতি অধিক গুরুত্ব আরোপ করে। অর্থাৎ ক্রেতারা যতটুকু গুরুত্ব দিচ্ছে তার চেয়ে যে বানাচ্ছে সে বেশি গুরুত্ব দিচ্ছে। অর্থাৎ ক্রেতারা কোন একটা পণ্যকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তাও যে বানাচ্ছে সে মনে করছে ওই পণ্যটা গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলি, এই ধরনের ভুলকে বলি মার্কেটিং মায়োপিয়া। ব্যষ্টিক পরিবেশ কি? যেসব পক্ষ বা পারিপার্শ্বিক উপাদান প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে সেটাকে আমরা বলছি ব্যষ্টিক পরিবেশ। যারা পরোক্ষভাবে প্রভাবিত করে সেটা হচ্ছে সামষ্টিক পরিবেশ। ওকে, সিএবি এর পূর্ণরূপ কি? তো সিএবি কি? কাস্টমার কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। অর্থাৎ এদের কাজ কি? এরা একটা জোটবদ্ধ করে যাতে বা এই প্রতিষ্ঠানটা কি করে, ভোক্তাদের যে অধিকার আছে সেটা সংরক্ষণ করে। কি করে? আমাদের যে ভোক্তা অধিকার, এই ভোক্তা অধিকার সংরক্ষণ করে। ওকে, ক্রেতাদের জ্ঞান, মনোভাব, পণ্য ব্যবহারের বিষয় বিবেচনা করে বাজারকে কোন শ্রেণীতে বিভক্ত করা যায়, এটা আমরা একটু আগে দেখেছি যে আচরণিক বিভক্তিকরণ। 4P কি? এটা হচ্ছে বিপণন মিশ্রণ, যেখানে আসলে চারটা জিনিস, সেটা কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন, এই চারটার সমন্বয় করা হয়। তো এই চারটাকে একটা মিক্সারের মাধ্যমে পণ্যটাকে ক্রেতার সামনে তুলে ধরা হয়। আর্থিক উৎপাদনশীলতা কি? একটু আগে আমরা দেখি যে ভাগ করলে পাই। ISO 14,000 কি? এটা মূলত একটা পরিবেশগত ব্যবস্থাপনার একটা মানদণ্ড, একসেট মানদণ্ড। ওকে, সো এখন আমরা মার্কেটিং এর মডেল টেস্ট 2 তে চলে যাব। সো মডেল টেস্ট 2 তে কি? মডেল টেস্ট 2টা শুরু করি। ওকে, সরি। ওকে, সো পণ্য ডিজাইন প্রক্রিয়ার প্রাথমিক স্তর কোনটি? সেটা হচ্ছে, প্রাথমিক স্তর কোনটি? উদ্যোগ গ্রহণ। সবার আগে আমাকে কি করতে হবে? উদ্যোগ নিতে হবে। এরপরে ধারণা উন্নয়ন করব, তারপরে হচ্ছে সামর্থ্য বিশ্লেষণ করব, এরপরে হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন করব, এরপরে হচ্ছে চূড়ান্ত উৎপাদন করব। ওকে, সো উদ্যোগ গ্রহণ হচ্ছে প্রাথমিক স্তর। আপনারা কি উত্তর করতেছেন দেখি? না স্যার, আহ, সাদিয়া খাতুন, আপনি যে উত্তরটা করছেন ওটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়। ঠিক আছে স্যার, আমাদের অবশ্যই এটা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু প্রাথমিক স্তর ওইটা না। ওকে স্যার। উম, হ্যাঁ, তাহলে আমাদের প্রাথমিক স্তর কোনটা?
আমাদের প্রাথমিক স্তর হচ্ছে আহ, এই যে উদ্যোগ গ্রহণ। ওকে, জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য? এটা হচ্ছে অযাচিত পণ্য। বাকিগুলোর উদাহরণ আপনাদেরকে বলেছি। অযাচিত পণ্য হচ্ছে যেটা ক্রেতারা কিনতে চায় না, ক্রেতারা কিনতে চায় না, মার্কেটে আছে কিন্তু ক্রেতারা কিনতে চায় না, অথবা মার্কেটে নতুন আসছে ক্রেতারা জানে না। ওকে, এটা হচ্ছে অযাচিত পণ্য। সেটা হচ্ছে জীবন বীমা পলিসি বা কাফনের কাপড়, কফিন, এইগুলা। কোন উৎপাদন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় দীর্ঘদিন বজায় রাখা যায়? সেটা হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। প্রকৃত উৎপাদন ক্ষমতা মানে কি? আমি যে পরিমাণ প্রতিনিয়ত উৎপাদন করি এটাই তো দীর্ঘমেয়াদে থাকবে। আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে স্বল্প মেয়াদী, অর্থাৎ আমি এক্ষেত্রে কিন্তু অনেক বেশি উৎপাদন করতে পারি কিন্তু এটা স্বল্প মেয়াদে থাকবে। প্রকৌশলগত এটাতে হচ্ছে শুধু যন্ত্রের সর্বোচ্চ উপাদানকে আমরা বলি। কার্যকরে হচ্ছে আহ ব্যয় সাশ্রয়ের বিষয়টা খেয়াল করা হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আলাদা আলাদা ক্লাসিফিকেশন, কিন্তু প্রকৃত উৎপাদনটা হচ্ছে দীর্ঘদিন ধরে বজায় থাকে। ওকে, নিচের কোনটি পণ্যের উপাদান নয়? সো পণ্য আমাদের যে 4P, 4Pর মধ্যে কি কি আছে? প্রোডাক্ট, প্রোডাক্টের মধ্যে কি কি থাকে? প্রোডাক্টের মধ্যে থাকে হচ্ছে আহ মান, ডিজাইন, মোড়ক। ঠিক আছে, এইগুলা। 2 নম্বর কি? প্রাইস। প্রাইসের মধ্যে কি কি থাকে? আমাদের হচ্ছে ডিসকাউন্ট, বাট্টা, ছাড়, এগুলা। 3 কি? প্লেস। প্লেসের মধ্যে কি থাকে? বন্টন প্রণালী, মজুদ। ঠিক আছে। 4 কি? 4 হচ্ছে প্রমোশন। প্রমোশনের মধ্যে কি কি থাকে? ওই যে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, এগুলা। সো এর মধ্যে থাকে, দেখেন পণ্যের মধ্যে কি কি আছে? পণ্য, মান, ডিজাইন, মোড়ক, এই তিনটাই আছে। তো ডিসকাউন্ট হচ্ছে পণ্যের অন্তর্ভুক্ত না। ঠিক আছে, প্রোডাক্ট। বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার একটি টি-20 ম্যাচের বেশ কিছু টিকিট বিক্রি না হওয়ায় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে সেবার কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? সেটা হচ্ছে নশ্বরতা। কারণ দেখেন ওই টিকিটগুলো, আজকে যে ম্যাচটা হয়ে গেল, ওই ম্যাচের টিকিট যদি সেল না হয়, ওই ম্যাচের টিকিট আর কখনো সেল হবে না। অর্থাৎ এটা একটা সেবা, এটা নশ্বর হয়ে গেছে, এটা আর কখনোই ফিরে আসবে না। নিচের কোনটি মার্কেটিং প্রমোশনের উপাদান হিসেবে বিবেচিত হয়? ওই যে বললাম 4P এর মধ্যে সেবাসমূহ হচ্ছে প্রোডাক্টের মধ্যে যাবে বা পণ্যের মধ্যে যাবে, ব্র্যান্ড নেম হচ্ছে প্রোডাক্টের মধ্যে যাবে, অবস্থান যাবে প্লেসের মধ্যে, এবং এইটা যাবে হচ্ছে প্রত্যক্ষ বাজারজাতকরণ যাবে হচ্ছে প্রমোশনের মধ্যে। ওকে, সো এটা আমাদের রাইট অ্যান্সার, প্রত্যক্ষ বাজারজাতকরণ। ওকে, আচ্ছা। উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? অবশ্যই বিনিময়যোগ্য। অর্থাৎ আমি যে উপযোগটা সৃষ্টি করলাম এটাকে আমরা যেন অন্যের সাথে বিনিময় করতে পারি। কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান নয়? সো আমরা সামষ্টিক পরিবেশের 6টা উপাদান দেখেছিলাম। আর ব্যষ্টিক পরিবেশের মধ্যে কি? যারা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। সো গ্রাহক, সরবরাহকারী, প্রতিযোগী, এরা আমার প্রতিষ্ঠানের আশেপাশের মানুষজন, এরা আমার প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করে। কিন্তু জনসংখ্যা কি? আমাদের ওই যে সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত ছিল, মার্কেটিং এর মধ্যে আমরা দেখেছি, বা জনমিতিকের মধ্যে আমরা ফেলাইতে পারি। তো এটা হচ্ছে আমাদের সামষ্টিকের অংশ, যার কারণে এটা হচ্ছে রাইট অ্যান্সার। কারণ আমাদের উত্তরে চেয়েছে নয়, ব্যষ্টিক নয় কোনটি। ওকে, জাহাজ তৈরি ও মেরামতের জন্য ডকইয়ার্ডে কোন ধরনের বিন্যাস ব্যবহৃত হয়? সেটা হচ্ছে স্থির বিন্যাস। কারণ কি? দেখেন, জাহাজ তৈরি করার ক্ষেত্রে জাহাজটা কিন্তু পোর্টের ধারে থাকে। এটা কিন্তু ফ্যাক্টরিতে উৎপাদন করা হয় না, কারণ ফ্যাক্টরি থেকে পোর্টে নিয়ে আসা খুব কষ্টকর। অত বড় জাহাজ কেমনে নিয়ে আসবে? তো সেক্ষেত্রে জাহাজটা মূলত পোর্টেই থাকে, সকল সরঞ্জাম নিয়ে এসে পোর্টেই জাহাজটা তৈরি করা হয়। তো এই ধরনের বিন্যাসকে বলি আমরা স্থির বিন্যাস। নিচের কোনটি শিল্প পণ্যের বাজারজাতকরণ বৈশিষ্ট্য? শিল্প পণ্য অর্থাৎ যে পণ্যটা মূলত আবার পুনরায় ব্যবহার, পুনরায় উৎপাদন কাজে ব্যবহার বা পুনরায় বিক্রির জন্য ব্যবহার হবে, ডিরেক্টলি ভোগের জন্য ব্যবহার হবে না। সো বিস্তৃত বাজার, শিল্প পণ্যের বিস্তৃত বাজার থাকে না, বিস্তৃত বাজার থাকে ভোগ্য পণ্যের। ব্যাপক ভোক্তা প্রমোশন করতে হয় কিসের জন্য? ভোগ্য পণ্যের জন্য।
ক্ষুদ্র একক ক্রয়, আমরা যারা ভোক্তা তারা কিন্তু খুব হিউজ পরিমাণে কিনি না, একমাত্র এই সেবা অর্থাৎ বিক্রয়োত্তর সেবা, বিক্রয়োত্তর সেবা মূলত বেশি দেওয়া হয় এই যে শিল্প পণ্যের ক্ষেত্রে। সো এটা হচ্ছে ওর বৈশিষ্ট্য। ওকে, নিচের কোনটি স্থির ব্যয়? মজুরি চেঞ্জ হয়, বৈদ্যুতিক ব্যয় যতটুকু খরচ করব, পরিবহন যতটুকু খরচ করব, কিন্তু কারখানার যে ভাড়াটা এটা কিন্তু স্থির ব্যয়। ওকে, আচ্ছা, 99.95 কি ধরনের মূল্য? এটা একটা মনস্তাত্ত্বিক মূল্য। আপনি 100 বললে দেখবেন কেউ যদি 100 বলে তাহলে কিন্তু অনেক বেশি মনে হয়, কিন্তু 99.95 বললে একটু কম মনে হয়। প্রমোশনাল মূল্য কি? প্রমোশন করার জন্য কম কম মূল্য নিলাম। সেগমেন্ট মূল্য কি? এক এক ব্যক্তির জন্য বা এক এক অবস্থানের জন্য এক এক মূল্য রাখা। যেমন একটা পানির বোতল বাইরে 15 টাকায় বিক্রি হইলেও আপনি কোনো একটা দামি দামি হোটেলে যান, সেখানে সেটার দাম হয়ে যাবে 40-50 টাকা। ক্রিকেট ম্যাচের স্টেডিয়ামে যান, ওটার দাম হয়ে যাবে 60 টাকা। মার্কআপ মূল্য কি? ব্যয়ের সাথে অ্যাড করে, ব্যয়ের সাথে মুনাফা অ্যাড করে আমরা হচ্ছে মার্কআপ মূল্যটা সেট আপ করি। সো ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা মডেল টেস্ট 2 এর রিটেনটা দেখব। এখানে মার্কেটিং এর, ওকে, ঠিক আছে। বিপণনের প্রাথমিক লক্ষ্য কি? বিপণন সবসময় ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে চাই। বাজার কাকে বলে? কোনো পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে। সামষ্টিক পরিবেশকে এক্ষেত্রে হচ্ছে পরোক্ষভাবে প্রভাবিত করবে, সেম ব্যষ্টিক পরিবেশের মতো সংজ্ঞা। পণ্য বৈচিত্র্যকরণ কি? একই ব্যবসায় বিভিন্ন প্রকার পণ্য সমাহার ঘটিয়ে ঝুঁকি কমানোর ব্যবস্থাকে আমরা বলছি, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান এক ধরনের পণ্য না না বিক্রি করে এক এক ধরনের পণ্য বিক্রি করছে, এটাকে আমরা বলছি বৈচিত্র্যকরণ। কাস্টমাইজেশন কি? ক্রেতা কেন্দ্রিকতা, অর্থাৎ ক্রেতা কিভাবে চায়, ক্রেতা যদি খারাপ মানের পণ্যও চায় সেটাও হচ্ছে সেটাই সার্ভ সার্ভ করা, এটা হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। বিএসটিআই ফুল ফর্ম কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, এটা মূলত বাংলাদেশে মান নির্ধারণকারী প্রতিষ্ঠান। ওকে, 4C কি? এটা হচ্ছে 4P এর মতো, নাম আলাদা। কাস্টমার সলিউশন, কস্ট, কনভেনিয়েন্স, কমিউনিকেশন। সামাজিক শ্রেণী অনুযায়ী বাজারকে বিভক্তিকরণের ভিত্তি কোনটি? সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ, এটা আমরা কিন্তু দেখেছিলাম। ওকে, রিটেন শেষ। আমরা উম, হ্যাঁ, আমরা হচ্ছে 3 নম্বর মডেল টেস্টে যাব। এটা হচ্ছে আমাদের শেষ মডেল টেস্ট মার্কেটিং এর। পণ্যের জীবনচক্রের কোন স্তরে ব্যাপক প্রতিযোগিতা মোকাবেলা করতে হয়? এটা হচ্ছে পূর্ণতা। পূর্ণতাতে এসে মূলত প্রতিযোগীরা আমাদের প্রতিষ্ঠানের পণ্য তারা উৎপাদন করা শুরু করে, এক্ষেত্রে আমাদেরকে প্রতিষ্ঠানকে অবশ্যই নতুন টেকনিক ফলো করতে হবে। বাংলাদেশে পণ্য ডিজাইনের ক্ষেত্রে নিচের কোনটিকে গুরুত্ব দেওয়া হয়, দিতে হয়? সেটা হচ্ছে ক্রেতাদের ক্রয় ক্ষমতা, কারণ আমাদের এখানে পর্যাপ্ত শ্রমিক, কাঁচামাল, জীবনযাত্রার মান উন্নয়ন এগুলো হয়, কিন্তু মূলত ক্রেতারা কিনতে পারবে কি পারবে না এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ওকে, কোনটি সামষ্টিক পরিবেশের উপাদান? ক্রেতা অবশ্যই ব্যষ্টিক, সরবরাহকারী ব্যষ্টিক, জনগোষ্ঠী ব্যষ্টিক, প্রযুক্তি হচ্ছে সামষ্টিক। ওকে, প্রয়োজন অনুযায়ী দ্রব্য বা সেবা তৈরি করাকে কি বলা হয়? কাস্টমাইজেশন। কার প্রয়োজন? ক্রেতার প্রয়োজন। ওকে, ঠিক আছে। বীমা কোন ধরনের ঠিক আছে, তোমরা যারা আছো অ্যান্সার করতেছো, হ্যাঁ 2 এর C উপযুক্ত না, এটা হচ্ছে উপযোগ। বীমা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সেটা হচ্ছে ঝুঁকিগত, এটা পড়িয়েছি। পণ্য ডিজাইনের তৃতীয় স্তর কোনটি? আমরা কিন্তু দেখেছিলাম। প্রথম স্তর কি? উদ্যোগ গ্রহণ, তারপরে হচ্ছে ধারণা উন্নয়ন, তৃতীয় স্তর কি? সামর্থ্য বিশ্লেষণ, চতুর্থ হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন, পঞ্চম হচ্ছে চূড়ান্ত উৎপাদন। ওকে, এটা হচ্ছে আমাদের তৃতীয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়। প্রথম স্তর কি ছিল? উদ্যোগ গ্রহণ। ওকে, লোটো শু কোম্পানি কোন ধরনের বিপণী? এটা হচ্ছে বহু শাখা বিপণী, অর্থাৎ লোটোর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা আছে, তারা শাখার মাধ্যমে মূলত জুতা বিক্রি করে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো বহু শাখা বিপণী। 5-এ বলছিলেন, হ্যাঁ। বৃহদায়তন এন্টারপ্রাইজের অসুবিধা কোনটি?
আহ, বৃহদায়তন অধিক মাত্রায় উৎপাদন করে, এটা তার সুবিধা। অধিক পুঁজি আসে, এটাও সুবিধা। সুবিস্তৃত বাজার গ্রহণ করতে পারে। কিন্তু অসুবিধা কি? অসুবিধা হচ্ছে একচেটিয়া। যেহেতু প্রতিষ্ঠানটা অনেক বড়, সে চাইলে মার্কেটে একচেটিয়া ব্যবসা করতে পারে। সেক্ষেত্রে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তারা কোনো পাত্তাই পাবে না। কোনটি শপিং পণ্যের উদাহরণ? এটা হচ্ছে টেলিভিশন। শপিং পণ্য কি? যেগুলো মূলত অনেক দেখাশোনার মাধ্যমে ক্রেতারা ক্রয় করে। দেখবেন টেলিভিশন বা ফ্রিজ এগুলো কিনতে গেলে অনেক দেখে শুনে পূর্ব পরিকল্পনা নিয়ে কিন্তু করা হয়। দামি গাড়ি এটাও কিন্তু এটার মধ্যে যাইতে পারে, কিন্তু এটা যাবে না, কারণ এটা হচ্ছে বিশিষ্ট পণ্য। কারণ দামি গাড়িগুলো মূলত ব্র্যান্ড ভ্যালু থাকে। ঠিক আছে। ঔষধ কি? এটা হচ্ছে জরুরি পণ্য। চাল কি? এটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য। ঠিক আছে। ওকে। 8-এর বি। হ্যাঁ, 8-এর বি বলছিলেন, ঠিক আছে। 10-এ চলে এসেছি। কোনটি থেকে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন সম্পর্কে ধারণা পাওয়া যায়? সেটা হচ্ছে জাতীয় আয়। আর জাতীয় আয়ের মধ্যে কিন্তু এই আহ মুদ্রাস্ফীতি এবং সংকোচন এগুলো কিন্তু ইনক্লুডেড থাকে। ওকে। ক্রেতাদের জন্য বিপণন কি সৃষ্টি করে? এটা হচ্ছে ভ্যালু সৃষ্টি করে, এবং ক্রেতা বা ভোক্তাদের থেকে তারা ভ্যালু অর্জন করে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদন মাত্রা বৃদ্ধি পেলে একক প্রতি ব্যয় হ্রাস পায়। এই যে আমি যে ছবিটা দেখাইছিলাম, এই যে দেখেন, একক প্রতি ব্যয় কিন্তু হ্রাস পাচ্ছিল। তো এটাকে আমরা কি বলছি? হ্রাস পাই। এরই মধ্য দিয়ে আমাদের ডিউ মডেল টেস্টের মার্কেটিং এর যে থ্রি, সেটা শেষ হয়ে গেল। এখন আমরা লিখিতর পার্টটা দেখবো। ওকে। সো উৎপাদনের সময় এবং ব্যবহারের হারের মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি? সেটা হচ্ছে গুদামজাতকরণ। যখন উৎপাদন করছি এবং যখন ব্যবহার করছি এর মাঝখানে গুদামজাতকরণের মাধ্যমে মূলত সংরক্ষণ করা হয়। কোন বাজারে সদস্যরা মূলত পুনরায় উৎপাদন ভাড়া প্রদান এবং বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে? অবশ্যই শিল্প বাজার। কারণ ভোক্তারা কিন্তু ভোগ করে ফেলে, শিল্প বাজার কিন্তু ভোগ করে না। পণ্য বা সেবা ক্রয় কাদের ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না? অবশ্যই ভোক্তা বাজারে যারা ভোক্তারা আছে তাদের ব্যবসায়িক উদ্দেশ্য থাকে না। এনপি এর পূর্ণরূপ কি? সেটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এক্ষেত্রে হচ্ছে একটা দেশের জনগণ ঠিক কত পরিমাণ পণ্য উৎপাদন করলো, এক্ষেত্রে অবচয়টাকে বাদ দিয়ে সেই হিসাবটা করা হয়। কোন ডিজাইন পণ্যকে আকর্ষণীয় করে? সেটা হচ্ছে রুচিসম্মত ডিজাইন। মডিউলার ডিজাইন কি? এক্ষেত্রে ডিজাইনটা করা হয় মূলত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের, যেমন আমরা বলতে পারি কম্পিউটার। ওকে। পার্টের পূর্ণরূপ কি? প্রোগ্রাম, ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। আর কোন লেআউট খুব নমনীয় প্রকৃতির হয়? সেটা হচ্ছে প্রসেস লেআউট। কারণ এটা যে কোনো সময় কি করা যায়? চেঞ্জ করা যায়। ওকে। এরই মাধ্যমে আমাদের মার্কেটিং এর যে 3টা মডেল টেস্ট, সেটার এমসিকিউ এবং রিটেন শেষ করলাম আমরা। এরই মাধ্যমে আমাদের আজকের যে লাইফটা ছিল, অর্থাৎ আমাদের ডিউ মডেল টেস্টের যে ম্যানেজমেন্টের 3টা এবং মার্কেটিং এর যে 3টা মডেল টেস্ট ছিল, এমসিকিউ প্লাস রিটেন, সেগুলো আমরা সমাধান করে ফেলেছি। সো আশা করি আগামী যে 6 তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা আছে, সেখানে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে এবং তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবে। সেই কামনা রেখেই আমরা হচ্ছে আজকের মতো আমাদের লাইফটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ওকে।